আচ্ছা, আজকে আমরা এসে আর রচনার একটা হচ্ছে ইন ডিপ একটা হচ্ছে ধারণা নিব। আমাদের আরো বহুত ক্লাস আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর। আমরা আজকে ইন ডিপ একটা মানে আইডিয়া নিব যে আপনার হচ্ছে মানে রচনা লিখার মানে আপনার আছে না যে ভাই রচনা কমন পড়ে না, ভাই বুঝি না, এতগুলা পড়ে গেলাম রচনা আসে নাই। হ্যাঁ, তো আমি একটা ইন ডিটেইল আপনাদেরকে বুঝাবো যে কোন জায়গা থেকে আসলে রচনাগুলো আসতেছে, কিভাবে রচনাগুলো আসলে আপনি কমন ফেলতে পারেন, এবং আলটিমেটলি কিভাবে রচনা লিখতে হয়। হ্যাঁ, এবং হচ্ছে আপনাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, একদম বেসিক একটা আলোচনা হবে আজকে। প্লাস আপনাদেরকে কিছু টাস্ক দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা আগে বিগত বছরে যে এই রচনাগুলো এসেছে একটু হতেছে আমরা দেখি যে বিগত বছরের রচনা কিরকম আসতেছে। হ্যাঁ, আমাদের মোটামুটি ক্লাস রেকর্ড দিয়ে দিছি, সব ঠিকঠাক আছে। আচ্ছা, সো এইখানে হচ্ছে আপনি খেয়াল করেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আপনার প্রবন্ধগুলো 35-এ কি এসেছে? 35 এসেছে দেশাত্মবোধ, বাংলাদেশের পর্যটন শিল্প, বার্ধক্য, সড়ক দুর্ঘটনা, যেদিন সব গোল মেলে। 36-এ খেয়াল করেন ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, শিষ্টাচার, পরিবেশ বিপর্যয়, নারী উন্নয়ন। ঠিক আছে? 37-এ কি আসছে? মানব সম্পদ, নগরায়ন, সাইবার অপরাধ, মুক্তিযুদ্ধ জাদুঘর, আর হচ্ছে এটা। তো মোটামুটি একটা কমন প্যাটার্ন কি দেখা যাচ্ছে, যে আপনার একটা জিনিস আছে যে জিনিস কেউ টাচ করে না। হ্যাঁ, যেমন হচ্ছে মনে করেন যে যেদিন সবকিছু গোল মেলে, এই জিনিস কেউ টাচ করে না। শিষ্টাচার ও সৌন্দর্য, এই জিনিস কেউ টাচ করে না। ইভেন বার্ধক্য বৃদ্ধাশ্রম হয়তো কেউ টাচ করবে না। কিছু কিছু জিনিস আছে এগুলো কেউ হচ্ছে আপনার টাচ করে না। হ্যাঁ, সবাই হচ্ছে সাধারণত অর্থনীতি রিলেটেড বা শিল্প রিলেটেড একটা কিছু আসে, 5টা থেকে একটা উত্তর করা লাগতো। হ্যাঁ, তো একটা একটা উত্তর আসে, সো হচ্ছে আমি মানে এমনও মানুষ আছে 5টা রচনা পড়ে গেছে, 5টা রচনা আমরাই দেখছি, আমরা নিজেরাই পড়ে গেছি, 5-7টা রচনা পড়ে গেছি। 5টা রচনা থেকে কমন না পড়ার তো কোনো কারণই নেই। হ্যাঁ, 5টা রচনা এনাফ ছিল। ঠিক আছে? সো এবং হচ্ছে হলো খুবই প্রেডিক্টেবল ছিল যে শিল্প রিলেটেড কিছু একটা, অর্থনীতি রিলেটেড কিছু একটা আসবে, অথবা মুক্তিযুদ্ধ রিলেটেড তো রেগুলারই আসে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে? রেগুলার রেগুলার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় অঙ্গীকার, রেগুলার হচ্ছে মুক্তিযুদ্ধের একটা মানে আমাদের প্যাটার্ন ছিল কি, যে একটা মুক্তিযুদ্ধ পড়বো। হ্যাঁ, একটা মুক্তিযুদ্ধ পড়বো, আর হইতেছে হচ্ছে লোকে আপনার এর বিগত বছর 2-3টা পড়ে যাব, শিল্প রিলেটেড বিশেষ কিছু শিল্প বা হচ্ছে অর্থনীতি রিলেটেড কিছু একটা পড়বো, আর কিছু পড়বো না। বেশি হইলে হচ্ছে এলাকা আপনার বাংলাদেশ আন্তর্জাতিকে যে টপিক গুলো আছে, ঠিক আছে, বাংলাদেশ আন্তর্জাতিকের হইতেছে যে টপিক গুলো আছে ওই টপিক গুলো থেকে কোনো মতে হচ্ছে আমি দেখে মোটামুটি আমি পার করে দিব। ঠিক আছে? এরকম একটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি ছিল এক সময়, এবং এই টেন্ডেন্সি হচ্ছে পে অফ করতো। হ্যাঁ, সাধারণত এগুলোর ভিতর থেকে আসতো আপনার যে নারী উন্নয়ন, নারী উন্নয়ন রেগুলার মনে করেন যে নারী উন্নয়ন একটা আসতো। তো ঘুরে ফিরে দেয়া যেত যে হ্যাঁ এই কয়েকটা পড়লি, 3-4টা রচনা পড়ে গেলে, ম্যাক্সিমাম 5টা রচনা পড়লে ইজিলি একটা কমন পাওয়া যেত। ঠিক আছে? তো এখন ইস্যুগুলো একটু ডিফারেন্ট হয়ে গেছে, এখন হচ্ছে একটা রচনাতে একটাই আনসার করতে হবে, এবং 40 মার্ক, লিটারালি 40 মার্ক হইতেছে মানে আপনি চিন্তা করেন ম্যাথ বা হইতেছে মেন্টাল এবিলিটির নাম্বারের কাছাকাছি একটা মার্ক, অর্থাৎ একটা সাবজেক্টের মার্ক, একটা রচনা, একটা সাবজেক্টের। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখন হচ্ছে আমাদের ওই ক্যাটাগরিতে আসলে মানে আগে রচনা নিয়ে এরকম কেউ অ্যানালাইসিসও করে নাই। আজকে আমি যে অ্যানালাইসিস দেখাবো এটা হয়তো হয়তো বিসিএস এর বাজারেই প্রথম এইরকম অ্যানালাইসিস কেউ করেই নেই আগে। হ্যাঁ, তো এই যে অ্যানালিসিসটা আমার এখন কেন করতেছি, কারণ আমার একটা থেকে একটা রচনা আসবে। তো আমার এখন যদি বার্ধক্য বৃদ্ধাশ্রম দিয়ে দেয়, আমার এটা নিয়ে রচনা লিখতে হবে। ঠিক আছে? শিষ্টাচার ও সৌন্দর্য দিয়ে দিল, এটা নিয়ে রচনা লিখতে হবে, কিছু করার নাই। ঠিক আছে? তো এই যে ইস্যুগুলো আছে, এইগুলো জিনিস আমরা যদি মাথায় রাখি, তাহলে আমাদের হচ্ছে দেখা যাবে যে পরবর্তীতে 45-এ আমাদের কি আসছে, ইন্টারনেট সংস্কৃতি ও বিশ্ব ব্যবস্থা। ঠিক আছে? মোটামুটি হচ্ছে কমন টপিক ইন্টারনেট সংস্কৃত বিশ্ব ব্যবস্থা, বাট এটাও হয়তো অনেকে হচ্ছে আপনার কমন পড়ে নাই, যারা হচ্ছে যে 5টার আশায় গেছিল তাদের অনেকে ইন্টারনেট সংস্কৃতি কমন পড়ে নাই। ঠিক আছে? তো মোটামুটি এরকম একটা যদি সিচুয়েশন আমার হয়, তাহলে আমার কি করতে হবে ভাইয়া, আমার প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করে পরীক্ষাগুলো ঢুকতে হবে। তো আমি আপনাদের অর্ধেক কষ্ট কমাই দিচ্ছি, আপনাদের অ্যানালাইসিস করার যে বিষয়টা সেটা আমি কমাই দিচ্ছি। আসেন, ইংরেজি এসে কি কি আসে? ইংরেজি এসে আসে হচ্ছে আপনার এই যে রিলিজিয়াস এক্সট্রিমিজম, নেচার ভার্সেস নার্চার, এরকম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট একটা মানে এমন একটা হচ্ছে আধ্যাত্মিক লেভেলের জিনিস আসে, আল্লাহ জানে এটার মানে কি। হ্যাঁ, এরপরে মনে করেন যে আহ এরকম মাঝে মধ্যে আসতো ব্লু ইকোনমি, যেমন হচ্ছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, এটা যখন প্রথমবার আসে এখন মনে ধরে আর একটা ইজি জিনিস। এটা যখন আসে তখন কিন্তু মানুষজন বলে এটা আবার কি জিনিস, ইয়াং জেনারেশনের উপর সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে একদম হচ্ছে কোনো বই ছিল না, ওই ওই বছরের কোনো বই এই জিনিসগুলো ছিল না। তো আকাশ থেকে পড়ছে সবাই।
পরবর্তীতে যে লিটারেচার এন্ড সোসাইটি আসে, ঠিক আছে, এরপরে মনে করেন যে এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া টিনেজ ডিপ্রেশন হচ্ছে একদম হুবহু কমন পড়ে গেছে আর কি, এই জিনিসটা রিপিট হয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন গ্লোবাল কম্পিটেন্স, 21st সেঞ্চুরি হায়ার এডুকেশন। হ্যাঁ, এই যে জিনিসটা আসছে, এই জিনিসটার সাথে আপনি কোনো বই কোনো খাতায় মানে কোনো জায়গায় কিছু পাবেন না, এটা কোনো ট্রেসই পাবেন না। কিন্তু এই এই জিনিস কিন্তু আমি আনসার করছি, ঠিক আছে, 45-এ কিন্তু এই জিনিস আমি আনসার করছি। ঠিক আছে, কারণ কি, কারণ মুজিব বর্ষ আমি পড়ে গেছিলাম, বাট ইংরেজিতে না, বাংলায় পড়ে গেছিলাম। তো মুজিব বর্ষ যে ইংরেজিতে হচ্ছে 10-12 পেজ লিখবো, এবং মুজিব বর্ষ দুনিয়ার সবাই মুজিব বর্ষ আনসার করবো, আমি মোটামুটি 100% শিওর। ঠিক আছে, মানে 90% বা 80% মানুষজন মুজিব বর্ষী আনসার করছে। তো আমি তাদের সাথে তাদের মানে আমার কথা হচ্ছে, এসে লেখার হচ্ছে মেইন জিনিসটা কি, এসে লেখার মেইন জিনিস হচ্ছে আর 5 জন যা লিখতেছে আমার থেকে সেই জিনিসটা একটু ডিফারেন্ট হইতে হবে, আমারটা হচ্ছে একটু আলাদা করে চোখে পড়তে হবে। সোজা কথা, আমি এসেটাকে টার্গেট করবো কি হিসাবে, এসেতে হচ্ছে আমি এমন একটা মার্ক নিয়ে আসবো যে মার্কটা আমাদের 8-10 জন থেকে আগায় রাখবে। হ্যাঁ, পুরো এক্সামের ভিতর এই এসেতে যেহেতু এক জায়গায় 40 মার্ক বা হচ্ছে 50 মার্ক, এই জায়গাতে যদি আমি 35, 30 এরকম লেভেলের মার্ক নিয়ে আসতে পারি, বাংলায় 30, ইংরেজিতে 35 বা এর বেশি, হ্যাঁ, এরকম লেভেলের একটা মার্ক যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে মোটামুটি আমি কিন্তু চাকরির বাজারে যথেষ্ট আগে গেলাম বিসিএস এর দৌড়ে। বিশেষ করে যেহেতু আমার টার্গেট সবসময় জেনারেল ক্যাডার ছিল, আমার এগুলো ভাবতে হইতো। আপনাদের যাদের হচ্ছে জেনারেল ক্যাডার ছাড়া অন্যান্য অপশন আছে, তাদের অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো শিথিলযোগ্য। তো আপনার যদি জেনারেল টার্গেট হচ্ছে, জেনারেল ক্যাডারি যদি টার্গেট থাকে, তাহলে এই জায়গাটা অবশ্যই ভালো করতে হবে। তো এই জায়গাটা ভালো করতে হলে কি করতে হবে, আর 10 জন যা লেখছে আর 5 জন যা লিখছে তাদের থেকে একটু ডিফারেন্ট লিখতে হবে, তাদের থেকে একটু একটু হচ্ছে এমন জিনিস লিখতে হবে যারা হচ্ছে ওরা লিখতে পারে নাই। হ্যাঁ, তো আমি দেখলাম মুজিব বর্ষ যেটা, এটাতে হচ্ছে 8-10 জন যা লিখবে ওই লেভেলের আমি তথ্য দিতে পারবো না, এবং ওই লেভেলের হচ্ছে আমি হয়তো প্র্যাকটিসও করি নাই। ঠিক আছে, আবার আরেকটা আছে ফরেন রেমিটেন্স, সেটা হচ্ছে জিশান ভাই আমার কমন দিছিল। এটা জিশান ভাইয়ের নোট ছিল, আমাদের যে বললাম না আমাদের একটা গ্রুপ ছিল 21 জনের, ওটার ভিতরে হচ্ছে আমরা নোট বানাইছিলাম নিজেরা নিজেরা। ওর ভিতরে জিশান ভাই হতেছে ফরেন রেমিটেন্সের হতেছে তৈরি করে দিছিল আমাকে। বাট ওইটা আলটিমেটলি আমি আনসার করব, বাট হচ্ছে আমি তথ্যগুলো নিয়ে আমি একটু শঙ্কিত ছিলাম। হ্যাঁ, মানে আমাদের প্রথম পরীক্ষা ইংরেজি ছিল, আমি তখন কি করলাম যে এই জিনিস কেউ আনসার করবে না, গ্লোবাল কম্পিটেন্স 21st সেঞ্চুরি হায়ার এডুকেশন, এই জিনিস কেউ আনসার করবে না, বা করলেও খুব কম। এবং এই জিনিসে আমি কেন করছি, এই জিনিস যে আমি খুব ভালো পারি তা না, কিন্তু হচ্ছে আমার ভরসার জায়গায় কি যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে মোটামুটি বেশ কম্পিটিটিভ একটা হইতেছে পজিশনে ওই ওই মোমেন্টে আমার ছিল। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং ওই মোমেন্টে আমার মানে একটা ভালো পর্যায়ে ছিল। তো এখানে 7-8 পেজ আমি লিখতে পারবো, এবং এমন জিনিস লিখতে পারবো যেটা 4-10 জনের লিখতে পারবে না। তো আমার টার্গেট করছিলাম আমি এই জিনিসটা আমি আনসার করবো। ঠিক আছে, তো আমি হচ্ছে একদম মানে মানে একদম হয়তো হচ্ছে ইউনিভার্সিটির যে এভলিউশনটা নালন্দা মহাবিহার থেকে বর্তমান পর্যন্ত, এই জিনিসটা হচ্ছে আমি 2.5-3 পেজ লিখছিলাম। আর কি বলতেছে আপনার হায়ার এডুকেশন হচ্ছে 21st সেঞ্চুরি পর্যন্ত যে আসছে, এর ভিতরে কি হয়েছে না হয়েছে। তো আমার মোটামুটি আইডিয়া ছিল, আমি পেপার পত্রিকা পড়তাম, ওখানে হচ্ছে অনেকগুলো আর্টিকেল হয়তো আমার পড়া ছিল, আমার সাবকনসিয়াসে ছিল যে হইতেছে কত সালে কি কি হয়েছে, সপ্তম বা অষ্টম শতাব্দীতে হচ্ছে আপনার নালন্দা মহাবিহার তৈরি হইলো, এরপর থেকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ইউনিভার্সিটি পাওয়া গেছে খুব সম্ভবত সুইডেন না কই জানি, আমি ভুলে গেছি আর কি, ওই এখন এই মুহূর্তে আমার মনে নাই। এগুলো এগুলো খুব সুন্দর করে হচ্ছে আমি ব্যাখ্যা করে করে আনছি, হায়ার এডুকেশনের প্রয়োজনীয়তা কি, এই কি এই কি সেই কি, ওগুলো আনছি। এরপরে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে দেখাইছি, মোটামুটি একটা ভালো রচনা লিখছিলাম। হ্যাঁ, তাও হচ্ছে আমি পরীক্ষার হলের থেকে বাইরে আমার মনে হয়েছে যে আর একটু বেটার লেখা যেত। বাট মানে আমি পরে বুঝছি, যখন আমার ক্যাডার আসছে তখন আমি বুঝছি যে আমার আসলেই হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংরেজি দুইটা রচনা অবশ্যই ভালো হয়েছে, নাহলে আমার ক্যাডার আসার কোনো কারণ নাই। হ্যাঁ, আমার ভাইবা মোটামুটি এভারেজের থেকে সামান্য একটু ভালো হয়েছে, এভারেজই বলা যায়। তো এই জায়গাগুলোতে ভাই আপনাদের হচ্ছে ইয়া দিতে হবে যে আমার যে এসেটা হবে সেটা হচ্ছে আর 10 জন থেকে একটু হলেও ডিফারেন্ট হইতে হবে। কিভাবে, যে বাজারের যত বই আছে ওগুলোতে গতানুগতিক লেখা, বাজারে বই পড়বেন না তা না, বাজারের একটা বই রাখবেন। যেমন আমি ইউনিকের বইটা তখন পাওয়া যেত, ইউনিকের বইটা আমি কিনছিলাম। পাশাপাশি হচ্ছে ক্যাডার্সের একটা বই আছে, যেটা হচ্ছে আপনারা ভুলেও নিবেন না, নট রিকমেন্ডেড, ভুলেও নিবেন না। আর এছাড়া হয়তো আরো দুই একটা বই হয়তো বেরোলেও বেরোতে পারে। ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে আপনাদের করতে হবে কি, যে আপনাদের মানে রচনা লেখার হইতেছে প্যাটার্নটা বুঝতে হবে, প্রেজেন্টেশনটা একটু বুঝতে হবে, আর হচ্ছে আপনার রচনা কমন ফেলতে হবে ভাইয়া। হ্যাঁ, রচনা যদি কমন না পড়ে তাহলে কিন্তু হচ্ছে আপনার পরীক্ষার হলে হচ্ছে বসে বানানো লিখা বা এই জিনিসটা হচ্ছে যথেষ্ট টাফ, সেটা সবার ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে পসিবল হয় না। ঠিক আছে, বিশেষ করে যাদের ইংলিশ হ্যান্ড রাইটিং এ একটু দুর্বল আছেন তাদের ক্ষেত্রে এটা একদমই বিপদে পড়ে যাবেন, যেহেতু একটাই রচনা আসতেছে এখন। ঠিক আছে, এবং ইউনিক তো বের হয়েছে, ইউনিক কি রিকমেন্ডেড? মানে ইউনিক এবার বের হয়েছে নতুন দেখলাম। ইউনিক বের হইছে, বেরোলে নিয়ে নেন, রিকমেন্ডেড। ইউনিক ভালো, মামুন বুক ভালো হাউসে ভালো দেখলাম বলতে ভাই। আপনার ইউনিকে যেই লেন্থের রচনা দেওয়া, এত বড় লেন্থ হচ্ছে মানুষের পক্ষে লেখা পসিবল না। ঠিক আছে, বাট আপনার হচ্ছে ওইটা কন্টিনিউ করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, সরি তো ভাই আমি মোটামুটি। ভাই আমি কিনছিলাম। হ্যাঁ ভাইয়া,
ভাই আমি ইউনিকের বইটা কিনছিলাম, আপনি মানে বলছেন যে তারপর কিনছিলাম আর কি। হ্যাঁ, ওটাই বলতেছি। আচ্ছা, একটা মিনিট, আমি আপনার কথা শুনতে আমার সমস্যা হচ্ছে। এখন তো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই, জি ভাই। ঠিক আছে না সবকিছু? হ্যালো, কেউ একটু কথা বললেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার। পারফেক্ট, না যে আমি মাইকটা চেঞ্জ করলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের বিগত বছরের কোশ্চেন আসলে একটা অ্যানালাইসিস করি, যে অ্যানালাইসিস হয়তো আপনারা আজকের আগে কখনো দেখেন নাই। আমি যখন হচ্ছে পড়াশোনা করতাম, আমি সবগুলোর একটা ক্যাটাগরাইজ করার একটা আমার টেন্ডেন্সি ছিল, সবকিছুতে একটু ক্যাটাগরি করে এরপরে একটু হচ্ছে হিট করা জায়গা মতো। হ্যাঁ, তো আসেন এসে এবং প্রবন্ধ রচনা, আমি বাংলা ইংলিশ আলাদা করে রচনা আমি পড়বো না, আমি বাংলা ইংলিশ একসাথে রচনা পড়বো। একই জিনিস বাংলায় পড়বো, একই জিনিস ইংরেজিতে পড়বো একসাথে। ঠিক আছে? তো ইংরেজি এবং বাংলা রচনা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা কতগুলো হতেছে আপনার দেখি। হ্যাঁ, কতগুলো হচ্ছে পার্ট দেখি। যেমন হচ্ছে আপনার একটা পার্ট হতেছে অ্যাবস্ট্রাক্ট বা হচ্ছে বিমূর্ত। ঠিক আছে? এটা এটা কি জিনিস? এই জিনিস হচ্ছে হলো আপনার সাহিত্যিক টাইপের, মানে আলো জ্বালো টাইপের জিনিস। লাইক হইতেছে আপনার এই জিনিসগুলো আসে কিরকম? যেদিন সবকিছু গোলমেলে, বার্ধক্য বীরশ্রম, শিষ্টাচার ও সৌন্দর্য, চিত্ত জেতা বয়শূন্য, উচ্চ জেতা শির, এই জিনিস যদি আসে, এই জিনিস হচ্ছে আপনার কিসের জন্য পড়েন? ভাব সম্প্রসারের জন্য পড়েন। রাইট, তো এটা দিয়ে হচ্ছে ৮-১০ পেজের একটা রচনা কিভাবে লাগে মানুষ? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বৃদ্ধাশ্রম, আত্মশক্তি, আমার ছেলেবেলা। ঠিক আছে? এগুলো হচ্ছে আমার বাংলা। দেখেন বাংলাগুলো একটু খুব ভ্যারাইটি টাইপের এবং এগুলো রিপিট হয় না, খুব খুব রেয়ার, এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা মোটামুটি রেয়ার। এরপরে হচ্ছে আপনার নেচার ভার্সেস নার্চার। এই জিনিসটা হয়তো অনেকে বুঝেনি নাই কি চাইছে, নেচার ভার্সেস নার্চার। আপনার হইতেছে এটা মেইনলি হইতেছে আপনার চরিত্র এবং আপব্রিঙ্গিং, যেটা ঠিক আছে আপব্রিঙ্গিং আপনার হচ্ছে আপনাকে বড় হয়ে ওঠা, আপনার ছেলেবেলা থেকে এখন পর্যন্ত আপনার যেভাবে নার্চার করে তোলা হয়েছে এবং সেটার কারণে আপনার নেচারের যে ইফেক্ট পড়ে, সোজা কথা আপনার চরিত্র, আপনার হচ্ছে বেড়ে ওঠা, এটা নিয়ে অনেকটা কাইন্ড অফ হতেছে হচ্ছে আমার ছেলেবেলার সাথে আপনি রিলেট করে পড়তে পারেন এটা। ঠিক আছে? হাউ আই সি মাইসেলফ 10 ইয়ার্স ফ্রম নাও, আমি 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই। হ্যাঁ, সো এটার সাথে কি, এটা হচ্ছে কাইন্ড অফ হতেছে আমরা ছোটবেলায় পড়তাম না জীবনের লক্ষ্য, কাইন্ড অফ কিন্তু ওটার সাথে হতেছে আপনার মিলে। এরপর হচ্ছে আপনার গ্লোবাল কম্পিটেন্স, যেটা ছিল সেটা হায়ার এডুকেশনের। দ্য অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার। ঠিক আছে, যে একজন মুক্তিযোদ্ধার আত্মকাহিনী, একজন পঙ্গু মুক্তিযোদ্ধার আত্মকাহিনী। তো এই যে জিনিসটা আসলো, এই যে এখন তো হচ্ছে আপনার অপশনও নাই। হ্যাঁ, তো আপনারা মনে করতে পারেন যে তাহলে মানে ইজি ইজি কোশ্চেন দিবে, যেহেতু একটার থেকে একটা অ্যান্সার করতে হবে, ইজি কোশ্চেন দিবে। কিন্তু আমার কাছে মনে হয় দা অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার, এটা হচ্ছে অনেক অনেক হইতেছে উচ্চ মার্গীয় একটা কোশ্চেন ছিল, অনেকে তো ধরতেই পারে না, কিছুটা লিখে দিয়ে আসছে। বাট এইটাতে হচ্ছে যারা আপনার মনের মাধুরী মিশিয়ে সাহিত্য জিনিসটা, মানে সাহিত্য মান বজায় রেখে লিখতে পারছে, তারা ভাইয়া 25-এর ভিতর 20ও পাবে, আমার আমার ধারণা। হ্যাঁ, 25-এর ভিতর 20-21 এমন পাইতে পারে। আর যারা হইতেছে অটোবায়োগ্রাফির মানেই বুঝে না, একজন আমার আমার গ্রামে একটা মুক্তিযোদ্ধা আছে, তো সে হচ্ছে এই তার হচ্ছে জীবন খুবই কষ্টে জীবন যাপন করে, এই সেই লেখা দিয়ে আসে 1.5-2-5 পেজ। তো তারা হচ্ছে খুবই খুবই একটা সরি ফিগার কাট করবে, লাইক 7-8-10 ম্যাক্সিমাম। হ্যাঁ, এর চেয়ে বেশি তারা যাইতে পারবে না। তো এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে এবং হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। যে কোনো বিষয় নিয়ে আসলো আমি যেভাবেই হোক আমি সেটা লিখে দিয়ে আসতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমাদের এই একটা টাইপ বিমূর্ত টাইপ, এবং এই টাইপটা হচ্ছে কমন পড়া কঠিন, এবং এই টাইপ থেকে একটা না একটা কোশ্চেন আসেই, হয় বাংলায় বা ইংলিশে, একটা না একটা হয়তো আপনার আনসার করতেই হবে। তো এই জায়গাটাতে হচ্ছে আমাদের কি, এই জায়গাটাতে আমাদের ব্যাকআপ দিবে কি, এর জায়গাতে আমার ব্যাকআপ দিবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যেটা। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে আমাদের কি আসে, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম, এটা ভাই একটা রিলিজিং টপিক। ঠিক আছে? বুকের ভিতর থেকে বোঝা নামা যাওয়ার মতো টপিক। এই জিনিস হচ্ছে সবাই লিখতে পারে। জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ জাদুঘর, চেতনা রাষ্ট্র অঙ্গীকার, দেশাত্মবোধ, স্বদেশ প্রেম, মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে একটু হচ্ছে ডিফারেন্ট আসছিল, মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না, তারা অনেক ক্ষেত্রে পেন খেয়ে গেছেন। ঢাকা ভার্সিটি হাঁটতে চলতে তো অনেক কিছু দেখা যায় বা ইতিহাসে দিক সেদিক লেখা থাকে। হ্যাঁ, কিন্তু যারা হচ্ছে আপনার ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তারা একটু পেন খেলেও আমার মনে মনে হয় এটা নিয়ে আসলে যথেষ্ট ভালো রচনা আসলে লেখা সম্ভব। মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যথেষ্ট ভালো রচনা লেখা সম্ভব। আচ্ছা, এরপরে কি আসতেছে, ইম্প্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লিবারেশন ওয়ার 1971-এ। ঠিক আছে? এবং আপনার কি আসতেছে, মুজিব বিহার, গ্র্যান্ড সেলিব্রেশন অফ বঙ্গবন্ধু's বার্থ সেরেমনি, বঙ্গবন্ধু এন্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ।
ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো দেখেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই টাইপের জিনিসগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে এবং দেখেন অনেকবার আসছে। ১০টা কোয়েশ্চেন আসছে। বিগত ১০টা বিসিএস এর মধ্যে ১০টা কোয়েশ্চেন আসছে এবং দেখা যেত কি অন্তত একটা বিসিএস এ একটা কোয়েশ্চেন মুক্তিযুদ্ধ রিলেটেড হইতই, ওই জিনিসটা দিয়ে পার পাওয়া যেতাম। আমার আরো সুবিধা কি? আমার হচ্ছে বাংলাদেশে সিলেবাস অনুসারে ৫০ মার্ক মুক্তিযুদ্ধের জন্য বরাদ্দ। যদিও এখন এটা ফলো করা হয় না। বাট আপনি যদি সিলেবাসটা একটু পড়েন, সিলেবাসে কিন্তু পাশে লিখে দেওয়া আছে এটাতে ৫০ মার্ক। তো আর মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ডিটেইলে পড়তে হয়। তো যেহেতু আপনি ডিটেইলে পড়ছেন আবার ভাইবার জন্যও লাগে। তো মোটামুটি এটার জন্য আলাদা করে কি আবার পরিশ্রম করতে হয় না। ঠিক আছে? আমার অন্যান্য পড়ার সাথে এটা কভার হয়ে যায়। এরপরে কি থেকে কোয়েশ্চেন আসে? মাঝে মধ্যে আইসিটি থেকে কোয়েশ্চেন আসে। আইসিটি বা হচ্ছে আপনার সায়েন্স রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে। সো আইসিটি বা সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন গুলো কিরকম? এগুলো হচ্ছে আপনি খেয়াল করেন সাইবার অপরাধ, ইন্টারনেট সংস্কৃতি, বিশ্ব ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ? সো এই যে সাইবার অপরাধ, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া মানে অল্প কিছু জিনিসপত্রই ঘুরে ফিরে আসতেছে। সো এই জিনিসটা নিয়েও কি আপনার আলাদা করে পড়া দরকার? এই জিনিসটা কিন্তু আপনার আলাদা করে পড়া দরকার নাই। কারণ কি? আপনাদের ১২ যে চ্যাপ্টারটা আছে ১২ যে চ্যাপ্টারটা আছে সেটা বাংলাদেশের সেই ১২ চ্যাপ্টারের ভিতরে কিন্তু আপনার আইসিটি ও বাংলাদেশ একটা চ্যাপ্টার ওইটা। সো ওইখানে কিন্তু হচ্ছে আপনার অনেক কিছু আছে। সো আমাদের এখানে করণীয় কি? আচ্ছা আমি আবার বলি, আমরা কি করব? আমরা হইতেছে একটা কি করব? মুক্তিযুদ্ধের উপরে একদম ডিটেইল এর উপর ১৫ থেকে ২০ পেজের একটা নিজেদের নোট বানায় নিব বা আ নিজেরা হচ্ছে ওই একটা হচ্ছে কিছু একটা তৈরি করব, হ্যাঁ? বা ১০ জনে মিলে একটা তৈরি করি। আমরা তো এখানে ১০০ জনের মতো মানুষ আছি। আমরা ১০ জনে ছেলে ১০ টা রচনা কিন্তু চাইলেই তৈরি করতে পারি, তাই না? মানে একদম থিসিস এর মতো করে মুক্তিযুদ্ধের উপর কি আমার থিসিস এর মতো আমার নিজের একটা পেপার টাইপের থাকবে। আমার ভাইবা পর্যন্ত হচ্ছে এটা সাপোর্ট দিবে। গেল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পাশাপাশি কি লাগবে? বঙ্গবন্ধু এই জিনিসটা। সো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এই ২ টা জিনিসের উপরে কি থাকা লাগবে? আমাদের নিজস্ব একটা বড় রচনা, এই ২ টার টপিকের উপর ২ টা বড় রচনা থাকবে। হ্যাঁ? হিউজ রচনা থাকবে। তো এই রচনাটা আমি এমনভাবে প্রস্তুত করব যে এটা রচনা হিসাবে আসলে আমি রচনার মতো আনসার করব। ৫ মার্কের কোয়েশ্চেন আসলে ৫ মার্কের আনসার করব। যেমন মুক্তিযুদ্ধ জাদুকর দেখবেন ৫ মার্কের আসছে একবার। হ্যাঁ? খুব সম্ভবত ৪৩ এ আসছিল। আবার মনে করেন যে ১০ মার্ক আসলে ১০ মার্ক, ২০ মার্কের যদি কোয়েশ্চেন দেয় মুক্তিযুদ্ধ কিন্তু আপনি দেখবেন যে ৪৩, ৪৪ ওই বিসিএস গুলোতে এবং ৪১ এ আপনার আসতো যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধাপ এবং হচ্ছে এগুলোর হচ্ছে বর্ণনা দাও। ২০ মার্কের কোয়েশ্চেন। ঠিক আছে? সো এই যে ইস্যু গুলো এগুলো কিন্তু হচ্ছে আপনাদের এসব আসছিল কিসে আসছিল? যে ৪৫-এও আসছিল যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধাপ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০ মার্কের। হ্যাঁ, তো দেখেন আপনার টানা ৩-৪ বিসিএস ধরে এই জিনিসটাই ঘুরে ফিরে আসতেছে। তাইলে আমার কি? আমার হচ্ছে মুক্তিযুদ্ধ এমনভাবে আমি থিসিস এর মতো করব। 50 মার্কস এর অনুসারে মোটামুটি ২০ পেজের মতো একটা থিসিস এর মতো করে নিব। সেটা থেকেই যাতে হচ্ছে আমার আর মুক্তিযুদ্ধ জীবনে পড়া না লাগে। সেখান থেকে আমি ৫ মার্ক, ১০ মার্ক, ২০ মার্ক, ১৫ মার্ক সব আনসার করব। ইভেন রচনা যদি আসে রচনা আমি আনসার করব। ঠিক আছে? ইভেন হচ্ছে আমার ভাইভা পর্যন্ত জানি সেটা সাপোর্ট দেয়। ঠিক আছে? সিমিলারলি হচ্ছে আইসিটির জন্য কি? আইসিটি হচ্ছে আমার কমন জিনিস। কিভাবে? আমাদের হচ্ছে বাংলাদেশে ১২ চ্যাপ্টার আছে। আবার আইসিটি হচ্ছে বিভিন্ন জিনিসপাতি কিন্তু এখানে আসতেছে। সো আইসিটির উপরে আমি কি করব? আইসিটির উপরে হচ্ছে আমি রচনা বেসড একটা পড়া দিব। হ্যাঁ? ওই যে সিমিলারলি হচ্ছে ১৫ থেকে ২০ পেজের মতো একটা রচনা নিজের মতো করে হচ্ছে আমরা বানায় নিব। আপনি যদি একলা পারেন একলা মানে যেমন হচ্ছে আমি আইসিটি নিছিলাম 4th ইয়ার এটা হচ্ছে আমার টপিক ছিল। 4th ইয়ারের যাবতীয় যা কিছু আছে আমি থিসিস করে জিনিসটা হচ্ছে তৈরি করছিলাম। ঠিক আছে? এরকম করে ২০ জন ২০ টা নিছিলাম। আমাদের কিন্তু একদম থিসিস পেপারের মতো একেকটা হচ্ছে রচনা হইছিল। ঠিক আছে? তো ওই লেভেলে কিন্তু আর কেউ যাইতেই পারবে না। যারা হচ্ছে বাজারে বই পড়ে আসছে, হ্যাঁ, গতানুগতিক হচ্ছে কোন রকম লিখে দিছে। ওরা কিন্তু যে লেভেলেই আসতে পারবে না। ওরা কতই ভালো লিখবে অতটুকু পড়ে। তাই না? আমরা যেরকম তথ্য জানি, আমরা যেরকম হইতেছে প্রেজেন্টেশন জানি, আমরা যেরকম কোট ইউজ করব, এরকম কোট ওরা দেখেই নাই। ওরা তো ৩-৪ টা কোট সবাই যেটা ইউজ করে লাইক নারীর জন্য দেখবেন যে সবাই হইতেছে একটা কোটই ইউজ করে। আমি একটি শিক্ষিত নারী দাও, আমি হচ্ছে শিক্ষিত জাতি উপহার দিব, নেপোলিয়ন বোনাপার্ট। এই এক কোটই সব জায়গায় ইউজ করে। আমরা ওই জায়গায় হইতেছে ইয়ার কোট ইউজ করছি। ওই সময় হচ্ছে কি জানি ছিল? জাতিসংঘের প্রেসিডেন্টের একটা কোট ছিল। কফি আনানের একটা কোট ছিল। আ আমি ভুলে গেছি কোডটা, হ্যাঁ? আরো হচ্ছে মানে সিডো সনদের ভিতর কিছু আছে। সিডো সনদের উপর হচ্ছে সংজ্ঞা বিভিন্ন কিছু দেওয়া আছে। ওই জায়গাগুলো মনে করেন যে আমাদের হচ্ছে রচনা বা এইসব জায়গায় থাকতো। সো আমাদের হইতেছে বিভিন্ন কোচিং সেন্টার যেখানে পরীক্ষা দিছি বেশ টপ লেভেলের হচ্ছে মার্ক আমাদের সবসময় থাকতো। হ্যাঁ? সো এটা হচ্ছে আমি এনকারেজ করি আপনাদের এই জিনিসগুলো নিজেরা করার জন্য কিন্তু হচ্ছে আমি ভাব সম্প্রসারণের একটা লিস্ট দিলাম। এটা ভাব সম্প্রসারণ না, ওটা এভরিথিং। পত্র লিখন, ভাব সম্প্রসারণ, সংলাপ, আ আপনি ইভেন হচ্ছে ইংরেজির ক্ষেত্রে প্যাসেজ, ট্রান্সলেশন সব ক্ষেত্রে কিন্তু ওই হচ্ছে ৯০ টার মধ্যে একটা টপিক দিছি। ওগুলা কাজে লাগবে। তো ওগুলো আপনাদের কি করা লাগবে? ওগুলো হইতেছে কয়েকজনে মিলে আপনি ২ টা নিলেন, ৩ টা নিলেন। আপনি ওগুলো হচ্ছে নিজে একটু পড়লেন।
নেটে সার্চ দিয়ে বা বই থেকে একটু পড়ে নিজের মতো করে একটু ছোট করে হচ্ছে শর্ট নোট বুলেট পয়েন্ট আকারে নোট করে আমাদের সাথে শেয়ার করলেন। হ্যাঁ, এতটুকু যদি আপনারা না করতে পারেন, যদি আমার একলা টানতে হয় বা হচ্ছে কামরুল ভাইয়ের একলা টানতে হয়, তাহলে আমরা কিন্তু টানতে পারি। আমরা কিন্তু 30টা রচনা কিন্তু শীট তৈরি করা ব্যাপার না। আমি 2 দিন 3 দিন 4 দিন সময় নিলাম, ইজিলি আমি তৈরি করে দিতে পারবো। কিন্তু আমারগুলো থিসিস হবে না, আমারগুলো বাজারে যা পাওয়া যায় ওই জিনিসই হবে। তো আপনারা যদি হচ্ছে আমাদেরকে এইসব জায়গাতে একটু ব্যাকআপ দেন যে ভাইয়া তাইলে হচ্ছে আমি এই রচনাটা নিবো, এই রচনাটা আমি কমপ্লিট করতেছি, দেন হচ্ছে আমরা আপনারা রচনাটা কমপ্লিট করে দিলেন, সেটার উপরে আমাদের নোটপাতি আছে, আমাদের কোটেশনের ইয়া আছে, সেগুলো আমরা অ্যাড করে বা আমরা আরেকটু যোজন বিয়োজন করে আমরা এমন একটা জিনিস দিলাম যেটা আপনাদের জন্য বেস্ট হলো। হ্যাঁ, মানে আপনারা যদি 100 জনের মিলে ঘাটেন আর আমরা যদি মেন্টর 3-4 জন মিলে ঘাটি, সো এটা কোনোভাবেই ম্যাচ হবে না। আপনাদের আর আমাদের ভিতর খুব বেশি ডিফারেন্স নাই। আপনাদের আর আমাদের ভিতর 2 বা 3 বছরের একটা গ্যাপ। মানে চাকরির বাজারে আপনাদের থেকে আমরা তো 2 থেকে 3 বছর আগে আছি। তো আপনারা যে খুব বেশি পিছিয়ে আছেন তা না। এতটুকু যদি হচ্ছে আপনারা হচ্ছে ব্যাকআপ না দিতে পারেন, তাহলে হইতেছে ওই যে আপনার মোটামুটি আমরা তো যা ওয়াদা করছি তা অবশ্যই দিব। কিন্তু কথা হচ্ছে সেটা হইতেছে আমি যেই লেভেলে চাইতেছি আপনাদের থেকে এক্সপেক্ট করতেছি ওই লেভেল অনুসারে হয়তো আমার হবে না। বাট স্টিল বাজারে যত বই আছে ওগুলোতে হয়তো বেটার হবে। রাইট? সো আমি এটা হচ্ছে ক্লাস শেষে এগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো যেটা বললাম, আইসিটির জন্য কি হবে, আমার এমন একটা রচনা আমি লিখে নিব, আমার হচ্ছে বাংলাদেশ এবং এই বাংলা বা ইংরেজি রচনা সবগুলো আমার কভার হয়ে যাবে। ইভেন হচ্ছে আমার এখানে প্যাসেজ আছে, আমার এখানে ট্রান্সলেশন আছে। হ্যাঁ, এগুলোতেও যেন আইসিটির ভালো ভালো কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন আসে। সো এগুলোও যাতে আমার কভার হয়ে যায়। যেমন ডিজিটাল ডিটক্স আসছিল 43 না 44-এ, ওটা কিন্তু আইসিটি রিলেটেড ছিল। ঠিক আছে, ওটা ওটা কাইন্ড অফ যে সোশ্যাল মিডিয়া রিলেটেড হচ্ছে একটা ইয়া ছিল। সিমিলারলি আপনি চিন্তা করেন পরিবেশ কোথায় আছে? পরিবেশ হচ্ছে বাংলাদেশে আছে, পরিবেশ হচ্ছে আন্তর্জাতিকে আছে। বাংলাদেশে দেখবেন যে আলাদা একটা চ্যাপ্টার আছে, 5 নাম্বার চ্যাপ্টার। ওটার ভিতরে হচ্ছে পরিবেশ রিলেটেড ইস্যু। আন্তর্জাতিকে দেখবেন যে আপনার কনসেপচুয়ালে আছে, ইভেন হইতেছে আপনার এম্পিরিক্যালে পরিবেশ রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে? প্রবলেম সলভিং আমি এখন পর্যন্ত দেখি নাই। বাট হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক 2 ক্ষেত্রেই কিন্তু আপনার পরিবেশ রিলেটেড কোশ্চেন আসতেছে। প্লাস পরিবেশ রিলেটেড কিন্তু আপনার এই এসে এবং হইতেছে প্রবন্ধ এসে থাকে। তো পরিবেশ হচ্ছে আমার একটা খুবই কমন টপিক এবং পরিবেশ খালি এদিকে না, পরিবেশ হচ্ছে আপনার ট্রান্সলেশন থেকে শুরু করে এভরি জায়গায় আসতে পারে আরকি। ঠিক আছে? ইভেন হচ্ছে আপনার সায়েন্সেও পরিবেশ আছে। কিছু সায়েন্সের কিছু কোশ্চেন আছে 3 মার্ক বা 4 মার্ক, এগুলো পরিবেশ দূষণের সাথে রিলেটেড থাকে। ঠিক আছে? সো পরিবেশ দূষণ একটা হিউজ একটা টপিক। সো এখানে অবশ্যই আমাদের কি একটা 20 পেজের একটা রচনার মতো একটা কিছু আমাদের করতে হবে যে যাবতীয় সকল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, ঠিক আছে? এভরি কাইন্ড অফ দূষণ এটার ভিতরে হচ্ছে থাকতে হবে, বর্জ্য ব্যবস্থাপনা, সব টাইপের দূষণের প্রকৃতি এই সেই যা কিছু আছে সবকিছু হচ্ছে আমার নিয়ে আসতে হবে এক জায়গার ভিতর। এরপরে হচ্ছে বাংলাদেশের উপর কি প্রভাব হইতেছে, গ্লোবালি হইতেছে কি প্রভাব হইতেছে এবং আমরা কিভাবে হইতেছে এই প্রভাবগুলো থেকে মুক্তি পেতে পারি। বিশ্ব নেতারা হচ্ছে কি করতেছে না করতেছে। এই জিনিসগুলো যদি আমরা 20 পেজের ভিতর বা আরেকটু বেশি হলে হইলো, এর ভিতর যদি আমি গুছায় নিয়ে আসতে পারি, আমার কিন্তু বাংলাদেশের জন্য আলাদা করে পড়া লাগতেছে না। ঠিক আছে? আন্তর্জাতিকের জন্য আলাদা করে পড়া লাগতেছে না। এখানের ভিতরে সব চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, ভাই এগুলো কি ইংলিশ বাংলায় করবো নাকি বোথ দুইটাই বোথ করবো? দুইটাই আমি বলি। আপনারা হচ্ছে কি করবেন, আপনারা শুরুতে বাংলা করবেন, যেহেতু আমাদের মাদার টাং বাংলা, আমরা সবাই বাংলায় মোটামুটি ভালো। হয়তো কি ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ডে থাকতে পারেন, তারা ছাড়া ম্যাক্সিমাম আমাদের বাংলায় জিনিসগুলো ভালো। তো আমরা যে স্ট্রাকচারটা সাজাবো, স্ট্রাকচারটা হবে বাংলায়। হ্যাঁ, স্ট্রাকচারটা বাংলায় হবে। এরপরে হচ্ছে আমরা সেগুলো একটু টেকনিক্যাল ওয়ার্ড শিখে নিব। আমরা হইতেছে ইংরেজিতে ওই জিনিসটা হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে গিয়ে আমাদের ওটা হয়ে যাবে। আমি পার্সোনালি আমার যত নোট আছে বাংলায়, ইংরেজি রচনা যা কিছু লিখছি সবই বাংলায়। খালি হইতেছে আমি দেখা যেত কি ওই যে মডেল টেস্ট গুলোতে শুধুমাত্র হইতেছে ইংরেজি রচনা হাতে কলমে লেখা হইতো। কিন্তু হচ্ছে আমার নোট পাতি থেকে শুরু করে এভরিথিং কিন্তু বাংলাই ছিল। তো আমি হ্যাঁ, এনকারেজ করব। হ্যাঁ, বলেন। এক্ষেত্রে কোটেশন গুলোকে কিভাবে মার্জ করবো কোটেশন? এখানে একটা মজার বিষয় আছে, আপনি বাংলা রচনায় ইংলিশ কোটেশন ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো আমার কোটেশনের ম্যাক্সিমামই কিন্তু ইংলিশ ছিল। ঠিক আছে? বাংলা কিছু কিছু ছিল। যেহেতু হইতেছে ম্যাক্সিমাম কথাবার্তাই হইতেছে গ্লোবাল লেভেলের কথাবার্তা, লাইক পরিবেশ, গ্লোবাল লেভেলের কথাবার্তা। আমি ম্যাক্সিমামই কিন্তু ইংলিশ কোটেশন হচ্ছে আমি খাতায় লিখে রাখতাম। ঠিক আছে? তো ইংলিশ কোটেশন লেখার কারণে কি হচ্ছে, আমি বাংলা ইংলিশ 2 জায়গায় ইউজ করতে পারবো। আমার আলাদা করে বাংলা আলাদা কোটেশন আমার মুখস্থ করা লাগতেছে না। বা 2-4টা আমার কোটেশন টাইপের যেগুলো আমি বাংলা ইউজ করতাম ম্যাক্সিমাম কবিতা ছিল। পরিবেশ রিলেটেড, যে দাও ফিরিয়ে এ অরণ্য, সরি, আহ দাও ফিরিয়ে এ অরণ্য, লহে নগর, এরকম যে কোটেশন গুলো আছে বা আপনার এই টাইপের হচ্ছে 4-5টা কবিতা আমি মুখস্থ করছিলাম পরিবেশ রিলেটেড। ওগুলো মোটামুটি হচ্ছে আমি ইউজ করতাম বাংলায়। বাট ম্যাক্সিমাম হচ্ছে আমার কোটেশন সব ইংরেজিতে ছিল। আপনারা হচ্ছে ম্যাক্সিমাম কোটেশন যা কিছু আছে ইংরেজিতে শেখার ট্রাই করবেন। ঠিক আছে? আমাদের কোটেশনের শীট আসবে। এমন না যে আমরা কিছু দিচ্ছি না, আমরা দিচ্ছি। আমি এনকারেজ করতেছি যে আপনারাও এই জিনিসগুলোতে একটু সময় দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের উন্নয়ন ও অর্থনীতির ক্ষেত্রে চিন্তা করেন, ডেভেলপমেন্ট এন্ড হচ্ছে ইকোনমি যে জিনিসগুলো, এটা হচ্ছে আমাদের বিডি 4 নাম্বার টপিক। ঠিক আছে? 4th চ্যাপ্টার।
ঠিক আছে, 4th চ্যাপ্টার, এবং এখান থেকে দেখবেন যে প্রায় 40 to 50 মার্কের কোশ্চেন এসে থাকে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ইস্যুস গুলো আমি বাংলাদেশের জন্য এমন ভাবে পড়ে নিব যাতে হচ্ছে আমার এই বাংলা রচনা বা ইংরেজি রচনা যদি আসে সেক্ষেত্রে আমার মোটামুটি কভার হয়ে যায়। ঠিক আছে, যেমন কি কি আসছে বিগত বছরে: উন্নয়নের অগ্রযাত্রা, বাংলাদেশের নগরায়ন, মানব সম্পদ, দক্ষিণবঙ্গের উন্নয়ন স্বপ্ন। এটা এটা কি ছিল কি, এটা অ্যাকচুয়ালি পদ্মা সেতু অনেকে লেখা দিয়ে আসছে, বাট এখানে পদ্মা সেতু না, এখানে পদ্মা সেতু প্লাস পায়রা হয়েছিল ওই সময়টাতে, ওই সময় রামপাল ছিল, আরো আরো বেশ কিছু হচ্ছে মেগা মেগা প্রজেক্ট ছিল ওই 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 সময়টাতে। ঠিক আছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র হইলো, পায়রা পোর্ট হইলো, হ্যাঁ, লেবুখালী সেতু হইলো, আরো আরো বেশ কিছু হচ্ছে আপনার ইয়া ছিল। হ্যাঁ, এই সাইডে হচ্ছে আপনার কি জানি 6 লেন বিশিষ্ট একটা হচ্ছে ব্রিজ তৈরি করছে নড়াইলের এদিকে। মানে সবকিছুই আপনার কাছে কম্প্রিহেন্সিভ এখানে জানতে চাইছে, কিন্তু 90% মানুষজন কি করছে, পদ্মা সেতু লিখে দিয়ে আসছে, দক্ষিণবঙ্গের উন্নয়ন সব জায়গায় পদ্মা সেতু রচনা। So, আপনার এখানে পদ্মা সেতু চায় নাই, পদ্মা সেতু একটা পার্ট, মেজর পার্ট পদ্মা সেতু হইতে পারে, বাট এটা পুরো রচনা না। ঠিক আছে, তো রচনা ধরতে না পারলে কিন্তু আবার ভেজাল। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, তো এটাও হচ্ছে আপনার যে উন্নয়নের অগ্রযাত্রা আর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এর ভিতরে লিটারালি কোনো ডিফারেন্স নাই। বাংলাদেশ গ্রাজুয়েশন টু মিডল ইনকাম কান্ট্রি প্রসপের এন্ড চ্যালেঞ্জেস, এই জায়গাটাতে কিন্তু সবাই ধরা গেছে। আমরা যে বলি এলডিসি ভুক্ত দেশ, এলডিসি ভুক্ত দেশ, এলডিসি গ্রাজুয়েশন, এলডিসি গ্রাজুয়েশনের সাথে এই মিডল ইনকাম কান্ট্রি হওয়া সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এলডিসি গ্রাজুয়েশন খুব সম্ভবত জাতিসংঘ থেকে, জাতিসংঘের সাধারণ পরিষদ নাকি, আমি ভুলে গেছি বিষয়টা, তারা দেয়। আর হইতেছে হচ্ছে লগা আপনার মিডল ইনকাম কান্ট্রি, লো ইনকাম কান্ট্রি, এগুলো খুব সম্ভবত ওয়ার্ল্ড ব্যাংক দেয়। সো দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা অর্গানাইজেশন, দুইটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া। সো ম্যাক্সিমাম কি করছে ওই, এলডিসি ইকোসোক দেয়, বুঝি নাই এলডিসি। ইকোসোক থেকে দেয়। হ্যাঁ, ইকোসেভ হইতেছে আপনার কি ইউএন এর একটা হ্যাঁ, পায়। তাই না, ইকোনমিক এন্ড সোশ্যাল হইতেছে কাউন্সিল। সো এটা হচ্ছে ইয়ার হচ্ছে মেজর ছয়টা পার্টের ভিতরে এটা একটা পার্ট, ইউএন এর অঙ্গ সংস্থান। আর এখানে হচ্ছে আপনার ইয়ার দিচ্ছে কি মিডল ইনকাম কান্ট্রি, লো ইনকাম কান্ট্রি, এগুলো দিচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক। রাইট, সো এই যে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের এইগুলো যে আপনার আসলো, সো আপনার এখানে ক্রাইটেরিয়া গুলো সবাই দিয়ে আসছে ইকোসকের ক্রাইটেরিয়া। সো এগুলো কিন্তু হচ্ছে আপনার মেজর আপনার সমস্যা। খাতা আপনার যে দেখবে সে কিন্তু অনেক ক্ষেত্রে বিরক্ত হতে পারে। ঠিক আছে, সো এই যে আপনার যে আমরা ধরতে পারতেছি না, মানে রচনা যেটা চাইছে ওইটা দিতে পারতেছি না, এগুলো কিন্তু সমস্যা। লাইক হইতেছে আপনার আসছে যে ক্রিপোল্ড অটোবায়োগ্রাফি চাইছে, ম্যাক্সিমাম সবাই দিয়ে আসছে হচ্ছে জাস্ট বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি দেয় নাই। এগুলাতে কিন্তু হচ্ছে মানে টিচাররা বিরক্ত হন এই ভেবে যে এই ছেলেটা হচ্ছে ন্যূনতম ইয়া নাই, মানে হয় খেয়াল খেয়াল করে নাই, অথবা হচ্ছে ছেলেটা হচ্ছে হয়তো কথা বুঝে নাই। ঠিক আছে, বা এরা এরা সার্ভিস এসে কি করবে এই টাইপের হচ্ছে, যেহেতু খাতা কাটবে সব বিসিএস ক্যাডাররাই খাতা কাটবে, সো এদের হচ্ছে একটা টেন্ডেন্সি থাকে ছোট পোলাপান, তো এই প্রশ্নই বুঝে না এরা সার্ভিস এসে কি করবে। সো এটার প্রভাব কিন্তু অন্য অনেক জায়গায় পড়তে পারে। হ্যাঁ, এবং এটা যেহেতু 40 বা 50 মার্কের একটা ইস্যু, সো আমাদের হচ্ছে খেয়াল করতে হবে চাইছেটা কি। ওকে, এরপরে কি আসছে আপনার সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ফরেন রেমিটেন্স, উন্নয়ন অর্থনীতির ভিতর এটা আসছে। ওকে, সো উন্নয়ন অর্থনীতি সাধারণত এটাই 90% মানুষজন হয় মুক্তিযুদ্ধ নাইলে উন্নয়ন অর্থনীতির ভিতর, এইগুলোর ভিতরেই আপনার সীমাবদ্ধ থাকতো, এর বাইরে সাধারণত মানুষজন যাইতো না, রচনা আনসার করতো না। ঠিক আছে, তো ওই জায়গাটাতে কিন্তু এখন আমাদের স্টিক থাকলে হবে না, আমাদের সবকিছুই পড়তে হবে। সাম্প্রতিকের ক্ষেত্রে চিন্তা করেন, সাম্প্রতিক অনেক ইস্যু নিয়ে প্রায় কোশ্চেন আসে, যেমন রোহিঙ্গা সমস্যা 2বার আসছে, রোহিঙ্গা সমস্যা বাংলায়ও আসছে, রোহিঙ্গা সমস্যা ইংরেজিতেও আসছে। ঠিক আছে, সংক্রামক রোগ ও জনসচেতনতা, এটা হচ্ছে আপনার কোভিড এর সময়ের রচনা। কোভিড যখন হচ্ছে হিট করে ওই সময়, মানে খুব সম্ভবত 41-এর, তো এটা হচ্ছে আপনার আসছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব পরিস্থিতি, এটা বাংলায় আসছে, ইংরেজিতেও আসছে। ঠিক আছে, এরপরে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রোহিঙ্গা সমস্যা, প্লাস হচ্ছে লাগে আপনার কুর্দি সমস্যা, প্লাস হচ্ছে লাগে আপনার নাগার্নো কারাবাগ আছে, প্লাস হচ্ছে লাগে আপনার এই সাইড হচ্ছে সিরিয়ার কিছু কাহিনী আছে। ঠিক আছে, এবং এভরিথিং, হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি চর্চিত ছিল যে বিশ্ব শরণার্থী সংস্থা বারবার করে দেখা যেত কি ইউএন রাইটস অন কি জানি, ইউএন এইচআরসি, এইচসিআর হচ্ছে মানব হিউম্যান রাইটস কমিশন, না সরি এইচসিআর, হ্যাঁ, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রেফিউজিস, এইচসিআর। এইচআরসি ঠিক আছে তো। এইচআরসি তো হচ্ছে মানব হিউম্যান রাইটস কাউন্সিল, কি কোন ঠিকঠাক এমন, এইচসিআর খুব সম্ভবত, দাঁড়ান একটু সার্চ মারি। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রেফিউজিস, ঠিক আছে, ইউএনএইচসিআর। হ্যাঁ, তো এই যে এইচসিআর এর ভিতর প্যাচ লাগানো যাবে না। তো এই জিনিসগুলো হইতেছে হচ্ছে আমাদের, দেখেন সাম্প্রতিক এই টপিক গুলো কিন্তু আসার ইয়া আছে। এছাড়া আর কি আসে, বিভিন্ন শিল্প সম্পদ থেকে প্রায় কোশ্চেন আসে, হয় অর্থনীতি নাহলে শিল্প সম্পদ। শিল্প সম্পদ বলতে কি, ওই যে আপনার এটা হচ্ছে আপনার অর্থনীতির 4th চ্যাপ্টারের সাথে অনেকটা রিলেটেড।
ঠিক আছে? সো এখানে পর্যটন শিল্প, পর্যটন স্থান একই জিনিস অ্যাকচুয়ালি ঘুরে ফিরে। কক্সবাজার, এরপর হচ্ছে কক্সবাজার, মানে এই ৩টা জিনিস হচ্ছে আপনার পর্যটন রিলেটেড, ঠিক আছে? পোশাক শিল্প, কৃষি যান্ত্রিকীকরণ, এই যে যেমন হচ্ছে আমাদের কৃষি কি? কৃষিজ সম্পদ, তাই না? কৃষিজ সম্পদ না, বা কৃষি তো একটা শিল্প। মানে শিল্পের হচ্ছে ৩টা বড় খাত কি? কৃষি, ম্যানুফ্যাকচারিং, আর হচ্ছে আপনার সেবা। ঠিক আছে? ৩টা বড় খাত। কৃষি, সেবা, আর একটা হচ্ছে আমার যেটা কি বলে এটারে? ম্যানুফ্যাকচারিং তো হচ্ছে একটা খাত, উপখাত। কৃষি, শিল্প, আর হচ্ছে সেবা। শিল্প না? নাকি? জি ভাই, কৃষি শিল্প আর সেবা। সো ওই যে আমার হচ্ছে কৃষি থেকে কোশ্চেন আসছে, সিমিলারলি আমার শিল্পর ভিতর দেখবেন যে পোশাক শিল্প আছে, আর হইতেছে মনে করেন যে আরো টুকটাক শিল্প আছে, এগুলো হচ্ছে আমার আসতে পারে। সেবা খাতের ভিতর সবচেয়ে বড় খাত হচ্ছে আপনার যে সড়ক, যে খাতটা আছে ওইটা আসতে পারে, পর্যটন শিল্প আসতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে সড়ক বলতে বোঝাচ্ছি মানে পর্যটন শিল্পের সাথে রিলেটেড, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার হোটেল মডেল নিয়ে তো কোশ্চেন আসার কথা না। আর সেবা খাত টুকটাক যা আছে আর কি, ওগুলা ওগুলো আসার কথা না। হ্যাঁ, স্পেসিফিক কিছু জিনিস থেকে কোশ্চেন আসে। শিল্প সম্পদের ভিতর কি আসে? আপনার ব্লু ইকোনমি, এটা আমাদের একটা সম্পদ, বঙ্গোপসাগর, এটা নিয়ে যে কোনো সময় দেখবেন যে আপনার রচনা আসছে বঙ্গোপসাগর, এটা নিয়ে রচনা লিখো, ঠিক আছে? এরপর হচ্ছে হ্যান্ডিক্রাফট, মানে হচ্ছে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প, এসএমই শিল্প, যেটা এসএমই প্লাস হচ্ছে আপনার যে কটেজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এই দুইটা দুইটা রিলেটেড হচ্ছে আমার সবসময় ইম্পর্টেন্ট, হচ্ছে ব্যাংকের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আমাদের হয় হচ্ছে দেখা যেত কি প্রতি বছর হয় উন্নয়ন অর্থনীতি টাইপের আসতো বা শিল্প সম্পদ থেকে আসতো, এগুলোর বাইরে সাধারণত মানুষের আনসার করতো না, ঠিক আছে? আমি বলতেছি এগুলার হচ্ছে উৎস থেকে শুরু করে এভরিথিং আমি একটা একটা করে বলতেছি। এরপর আছে হচ্ছে আমার নারী। নারী কি আসে? নারী হচ্ছে মহিষী নারী, নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন বাংলাদেশ পরপর ২ বিসিএস এ ২ বার আসছে একই কোশ্চেন। একটা অক্ষর এদিক সেদিক নাই। ২টা পরপর বিসিএস এ, খুব সম্ভবত মাঝখানে একটা বিসিএস ছিল। এক বিসিএস পরে এটা আসছে। নারীর উন্নয়ন, এটার ভিতরে কোনো লিটারেলি কোনো ডিফারেন্স নাই। আবার নারী কি? নারী দেখবেন যে ১৫তম অধ্যায় আছে আপনাদের বাংলাদেশের লৈঙ্গিক ইস্যু। ঠিক আছে? জেন্ডার ইস্যু যেটা, সেটার ভিতরে হচ্ছে আমরা নারী রিলেটেড সবকিছু। সো আমার নারী কি করব? নারী একটা রচনা পড়ে নিব। নারী রচনা থেকে এমন ভাবে পড়ে নিব, সিডো থেকে শুরু করে এভরিথিং আমরা এমন ভাবে পড়ে নিব যে আমার বাংলাদেশ হোক, বাংলা হোক, ইংরেজি হোক, ইভেন হচ্ছে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে হইতেছে হচ্ছে আপনাদের নারীর সহিংসতা বা হচ্ছে যুদ্ধ নারী, এটা যে কোনো কিছু চলে আসতে পারে। ঠিক আছে? সিডো সনদ কিন্তু হচ্ছে আপনি দেখবেন যে প্রায়ই আপনার কনসেপচুয়ালে আসে। ঠিক আছে? বা হচ্ছে আপনার শিশুদের নিয়ে প্রায় হচ্ছে কনসেপচুয়ালে আসতেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় কি? আমাদের একটা রচনা বানাইতে হবে। ঠিক আছে? সেটা আমাদের বাংলাদেশও ব্যাকআপ দিবে। ওকে? এরপরে বিভিন্ন টাইপের প্রবলেমস নিয়ে হচ্ছে আপনার কোশ্চেন আসে। লাইক হচ্ছে সড়ক দুর্ঘটনা, দ্রব্যমূল্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া, হচ্ছে ডেমোক্রেসি বিনষ্ট হওয়া, করাপশন। এই টাইপের হচ্ছে ইস্যুস নিয়ে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এগুলো কাইন্ড অফ সাম্প্রদায়িকের সাথে রিলেটেড। এরপরে হচ্ছে আরেকটা অ্যাবস্ট্রাক্ট টাইপের হইতেছে আপনার মেজাজ গরম করা জিনিস, সেটা হচ্ছে কৃষ্টি কালচার। ঠিক আছে? বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, কৃষ্টি, পুরাকীর্ত, বাংলাদেশী কালচার, নিউ ইয়ার, লিটারেচার এন্ড সোসাইটি, মিউজিক, মানে মিউজিকের রোল। আপনি চিন্তা করেন, আপনাকে জিজ্ঞেস করছে যে দ্য রোল অফ মিউজিক ইন সোসাইটি, এবং এটা একটা রচনা আসলো, আপনার কোনো অপশন নাই। আপনি কি করবেন তখন? কই যাবেন? কি লিখবেন? বিপদ না? তাইলে এইসব অ্যাবস্ট্রাক্ট জিনিসের উপর কি আমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করতে হবে, এবং অ্যাবস্ট্রাক্ট জিনিস আমার কমন ফলাইতে হবে। এটা আমাদের হইতেছে কি? এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে? সো মোটামুটি আশা করি একটা আইডিয়া পাইছেন যে বিগত বছরে আমাদের কি কি কোশ্চেন আসতেছে। হ্যাঁ? বিগত বছরে কি কি কোশ্চেন আসছে এগুলা রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব এখন। কে কি করতে চান? বা আপনাদের কোনো আপনারা কিছু এড করতে চান যে ভাইয়া এই জিনিসটা বলা হয়নি, বা ভাইয়া আমি এই কথাটা বলতে চাচ্ছি। এনিওয়ান আপনি বলতে পারেন। বা আপনারা কি বুঝলেন? আপনারা কি বুঝলেন বিগত বছরের কোশ্চেন থেকে? আপনারা কি বুঝলেন? কেউ কথা না বললে কিন্তু আমি ধইরা ধইরা জিজ্ঞাসা করব। বিগত বছরের প্রশ্ন এখন যেটা সমস্যা হয়ে গেছে ভাই, মানে নোট করার মতো সময়, এটা নিয়ে আসলে কি বলবো? কারণ আপনার 20টা রচনা নোট করার সময় নাই, আপনার একটা রচনা নোট করার কি সময় হবে? হবে ভাই, আমাদের তাহলে বাকি হবে না? আসলে আমরা এখানে হ্যাঁ হ্যাঁ হবে। 21 জন আছি, আমরা সবাই একটা করে রচনা নোট করতে পারবো না? জি ভাই পারবো, সমস্যা নেই। ওকে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা আইডিয়া। এখন আসেন আমরা ভিতরে ঢুকি, যে হচ্ছে আমরা রচনাটা কমন ফেলতে হবে ভাইয়া। কিভাবে কমন করবো সেটা হচ্ছে আমরা আসেন একটু ভিতরে ঢুকি। যেমন প্রথমে আসেন এসে এবং রচনা। আপনার অ্যাকচুয়ালি রচনা কি পড়তে হবে আমি বলি। রচনা আপনার পড়তে হবে যে অ্যাবস্ট্রাক্ট যে টপিক গুলো আছে এই টপিক গুলো পড়তে হবে, এবং এমন ভাবে পড়তে হবে যাতে এখান থেকে ভাব সম্প্রসারণ আসলো, এখান থেকে সংলাপ আসলো, এবং এখান থেকে অনেক কিছুই আসতে পারে। হ্যাঁ, সারমর্ম আসতে পারে। এই জিনিসগুলো সহ কিন্তু আমার পড়তে হবে। সো আলটিমেটলি যে আমার
রচনার জন্য আলাদা করে অনেক পড়া তা কিন্তু না। আমার কিন্তু ঘুরে ফিরে অ্যাবস্ট্রাক্ট যে টপিকটা আর হইতেছে বাংলাদেশের এই কৃষ্টি কালচার, এই দুইটা টপিক, বাংলাদেশের কৃষ্টি কালচার আর হইতেছে যে অ্যাবস্ট্রাক্ট কিছু হচ্ছে টপিক, এই ছাড়া আমার কিন্তু লিটারেলি বাংলার জন্য আলাদা করে যে বাংলার জন্য আমি রচনা পড়তেছি এটা কিন্তু না। বাকি সবই হইতেছে আমার কোনো না কোনো সাবজেক্টের সাথে অ্যালাইন্ড। হ্যাঁ, ইভেন হইতেছে আমি যদি বাংলা রচনা এরকম ভাবে পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের ওগুলাতে গিয়ে আমার চ্যাপ্টার কিন্তু একদম অর্ধেক হয়ে যাবে। আপনি চিন্তা করেন বাংলাদেশের সবই তো এখানে চলে আসছে, মুক্তিযুদ্ধ চলে আসছে, সায়েন্স সিটি চলে আসছে, পরিবেশ চলে আসছে, ইস্যু চলে আসছে, ঠিক আছে, যে সাম্প্রতিক যে বিভিন্ন ইস্যু হয় ইস্যু গুলো চলে আসছে, নারী শিশু চলে আসছে, উন্নয়ন অর্থনীতি চলে আসছে, শিল্প সম্পদ সম্ভাবনা, ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার, প্লাস হচ্ছে যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ 6 নম্বর চ্যাপ্টার চলে আসছে, সাম্প্রতিক থেকে প্রায় কোশ্চেন আসে, এটা চলে আসছে। তো আমার কিন্তু কি আমার এক্সট্রা করে খালি বাংলাদেশিকে পড়তে হবে, আমার যে সংবিধানটা পড়তে হবে, এক্সট্রা করে হচ্ছে আমাদের সরকার ব্যবস্থাটা পড়তে হবে, এক্সট্রা করে আমাদের পররাষ্ট্র পড়তে হবে, এছাড়া কিন্তু সবকিছু আমাদের কভার হয়ে যাচ্ছে কোথায়? বাংলা রচনায়। তাহলে আমরা বাংলা রচনায় ভাই একটু বা বাংলা রচনা ইংলিশ রচনা মিক্সড প্রবন্ধ এবং হচ্ছে এসেতে আমরা তাহলে একটু বেশি করে ভাইয়া টাইম দিলে আমার কিন্তু ওই জায়গাতে অনেক বেশি টাইম হইতেছে কমে যায়, ঠিক আছে? এবং আমি যদি রচনা যেহেতু আমি 40 বা 50 মার্কের প্রিপারেশন নিব, আমি যদি এইটা এরকম ভাবে নিয়ে নিই তাহলে কিন্তু এখানে 20 মার্ক নিয়ে আমার খুব বেশি টেনশন করতে হয় না, ঠিক আছে? এটা হইতেছে অল্প সময়ের ভিতর বিসিএস এর 900 মার্ক শেষ করার সবচেয়ে ভালো টেকনিক, ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝতে হবে যে আমার আলটিমেটলি রচনা পড়তে হবে, কৃষ্টি কালচারের কয়েকটা পড়বো ভাইয়া, আর হইতেছে আমি অ্যাবস্ট্রাক্টের কতগুলো রচনা পড়বো, এছাড়া আমার অন্যগুলো রচনা আমার অ্যাকচুয়ালি পড়া না, ওগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক ওইটা হচ্ছে আমার কভার করা, আর কিছু না, ঠিক আছে? তাহলে দেখবেন যে মাথার উপর থেকে অনেক প্রেশার কমে গেছে। লিটারেলি আপনি চিন্তা করেন আপনার এখানে বাংলাদেশের মোটামুটি 120 মার্ক কিন্তু এই বাংলা ইংলিশ রচনার ভিতর থেকে আপনাদের বাংলাদেশ বিষয়গুলি কভার হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আন্তর্জাতিকের অনেক কিছু, আন্তর্জাতিক অনেক কনসেপ্ট আসে, যেমন নারী নারী রিলেটেড হতেছে আন্তর্জাতিকের বিভিন্ন কনসেপ্ট আসে। তো আপনি সিডু সনদ নারীর ভিতর চলে যাচ্ছে, আপনি মনে করেন যে আপনার বিভিন্ন হতেছে সাম্প্রতিক ইস্যুগুলো আপনি পড়তেছেন, রিফিউজি প্রবলেম পড়লেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পড়লেন, ঠিক আছে, বিভিন্ন হচ্ছে ফুড সিকিউরিটি এবং জ্বালানি সংকট, এই জিনিসগুলো কিন্তু আপনি যদি এইখানে পড়েন না, এখানে ভিতরে আপনার হচ্ছে রচনার ভিতর ছোট ছোট প্যারা হবে, ওই প্যারার ভিতরে অনেক কিছু হবে কি, ওগুলো সরাসরি কি আপনার কমন পড়বে এই ইন্টারন্যাশনাল হচ্ছে কনসেপচুয়ালে, ঠিক আছে, একদম হুবহু কমন পড়ে যাবে ইন্টারন্যাশনাল কনসেপচুয়ালে। এবং পাশাপাশি আপনার এটা হচ্ছে বিয়ের কথা বললাম, পাশাপাশি আয়াতে যে হচ্ছে আমার 60 মার্কস আমার কভার করতে হবে, 60 মার্কস আমার কভার করতে হবে, এটাও কিন্তু আসলে বিডি আর হইতেছে ইংলিশের রচনা দিয়ে কভার করা সম্ভব ম্যাক্সিমাম জিনিস। 60-এর ভিতরে অন্তত আপনার 2টা কোশ্চেন আপনি দেখবেন যে শুধুমাত্র আপনার এইখানের বিভিন্ন জিনিস দিয়ে আপনার কভার হয়ে যাচ্ছে, আলাদা করে ওইখানে খুব বেশি আর কি আপনার রিপোর্ট দিতে হবে না, ঠিক আছে? সো আমরা সেজন্য এই রচনাটা হচ্ছে আমরা খুব আহ মানে আমি আমি পার্সোনালি আমি থিসিসের মতো পড়তাম, লিটারালি থিসিসের মতো গবেষণা করে 1 দিন 2 দিন টাইম নিয়ে নিজে নিজে বানাইতাম। এবং আমি এই আজকের ক্লাসে যারা 20 জন আছেন, ঠিক আছে, 20 জনকে কিন্তু আমি টাস্ক দিব, ঠিক আছে, আর বাকিরা হচ্ছে গোল্লায় যাক, সমস্যা নাই। আচ্ছা, সো আসেন আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝাইতেছি। অ্যাবস্ট্রাক্টের ভিতরে আপনারা 3টা আবার একটু ভাগ করে নিতে পারেন। একটা হচ্ছে আপনার কিছু কমন টপিক, লাইক হচ্ছে আপনার শিষ্টাচার, শ্রমের মর্যাদা, আত্মশক্তি, ঠিক আছে, নৈতিকতা, মূল্যবোধ, চরিত্র, সময়ের মূল্য, নিয়মানুবর্তিতা, মানে ছোটবেলায় এগুলার উৎস কি? এগুলোর উৎস হইতেছে হচ্ছে আপনার ছোটবেলার হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের যে মোটা একটা বই কিনতাম না, লাইক নিরঞ্জন অধিকারী ছিলেন স্যার, এরপরে হচ্ছে আপনার হায়াত মাহমুদ স্যার ছিলেন, আরো অনেকের বইটি কিন্তু 9, 10 বা 11, 12-এ কিন্তু আমরা একটা মোটা একটা বই কিনতাম, হ্যাঁ, বাংলা গ্রামারের, রাইট? সো আমার কিন্তু ওই ছোটবেলার বইটা এখানে হচ্ছে আমাদের ব্যাকআপ দিবে। এখন কথা হচ্ছে ছোটবেলার কথাবার্তা দিয়ে কি আমার সব চলবে? আমার কোর জিনিস ছোটবেলার বই থেকেই থাকবে। হ্যাঁ, আমিও যদি আপনাদেরকে শিট দিই, ওই ছোটবেলার 2-3টা বই থেকে বসে আমি হয়তো রচনাগুলো একটার পর একটা বানাই দেবো। কিন্তু এগুলোর সাথে হচ্ছে আপনার এক্সট্রা কি অ্যাড করা লাগবে, আপনি যেহেতু ক্যাডার সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছেন, আপনার কথাবার্তাগুলো একটু ক্যাডার সুলভ হওয়া লাগবে, ঠিক আছে? এবং আপনার লেখার হচ্ছে সাহিত্যমান, প্রাবন্ধিক লেভেলের সাহিত্যমান আপনার থাকা লাগবে। আপনি যদি শ্রমের মর্যাদা আসে, ওখানে অবশ্যই হচ্ছে আপনার নজরুলের সাম্য, ঠিক আছে, সাম্যবাদী যে কবিতাটা আছে, সাম্যবাদী কবিতার হচ্ছে কিছু অংশ হইতেছে আপনার ওখানে অবশ্যই দিতে হবে। শ্রমের মর্যাদার ভিতরে গিয়ে হচ্ছে আমাদের এই যে এই টাইপের হচ্ছে আরো অনেক কিছু আছে, নজরুলের 2-3টা কবিতা আছে এবং আরো কোটেশন আছে বিভিন্ন। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনজেক্ট করতে হবে। শ্রমের মর্যাদার জায়গায় আপনার হয়তো আসতে পারে, ইংরেজিতে হয়তো সেম জিনিসটা দিয়ে আসতে পারে, তো আপনি ইংরেজিতে হয়তো শ্রমের মর্যাদা তো পড়েন নাই, তাই না? তো ইংরেজিতে শ্রমের মর্যাদা আসলে জানি লিখতে পারেন, এই লেভেল হইতেছে আপনার মানে একটা মানে ফ্রি হ্যান্ড রাইটিং একটা অ্যাবিলিটি গ্রো করতে হবে, ঠিক আছে? আত্মশক্তি, স্বাবলম্বন, ছোটবেলায় আপনারা স্বাবলম্বন অর্থ রচনা পড়ছেন, আত্মশক্তি পড়েন নাই বা পড়ছেন, তো আত্মশক্তি দেখবেন না আপনার আসছে, ঠিক আছে?
নৈতিকতা মূল্যবোধ এটা আলাদা করে আমাদের পড়া লাগবে, এটা হচ্ছে কি আমাদের প্রিলির পড়া। বিশেষ প্রিলিতে আমরা যা পড়ছি ওই জিনিস গুছা টুছায় কিন্তু আমরা সুন্দর একটা নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একটা সুন্দর রচনা কিন্তু আমরা লিখে দিয়ে আসতে পারি। এবং নৈতিকতা মূল্যবোধ এবং শিষ্টাচার হচ্ছে কাছাকাছি টাইপের রচনা। ওকে, আচ্ছা এরপরে হইতেছে আপনার এই নিয়মানুবর্তিতা, ঠিক আছে, সময়ের মূল্য, নিয়মানুবর্তিতা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একই রচনা। সো এই দুইটা রচনা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের প্রচুর পরিমাণে লাইক হচ্ছে আমাদের ইনজেক্ট করতে হবে। যেজন দিবসে, মনে হরবসে, জ্বালায় মোমের বাতি, আশুগৃহতার জলিমেনা, নিশীথে প্রদীপ বাতি, এরকম হচ্ছে যে আপনার ছোট ছোট আপনার কোটেশন আছে, ইয়া আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনজেক্ট করা লাগবে, ঠিক আছে। আচ্ছা এরপর অধ্যবসায়। তো অধ্যবসায়টা হচ্ছে আপনাদের জন্য মোটামুটি এখন পর্যন্ত আসে না, আমি দেখছি বিগত বছরের কোশ্চেন গুলোর ভিতর সময়ের মূল্য, অধ্যবসায়, এই দুইটা জিনিস কিন্তু আসে নাই। তো আপনার দেখবেন যে 40 মার্কের হচ্ছে প্রবন্ধ রচনা, 20-20 দুইটা ছোট ছোট রচনা দিয়ে দিলে কিন্তু কিছু করার নাই। তো এগুলো কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, ঠিক আছে। বার্ধক্য বৃদ্ধাশ্রম 2বার আসছে, ঠিক আছে। সামাজিক অবক্ষয় এটা আসে না, যে কোনো দিন চলে আসতে পারে। সামাজিক অবক্ষয়, আকাশ সংস্কৃতি, এটার সাথে মিলিয়ে মনে করেন যে আপনার দিয়ে দিল আকাশ সংস্কৃতি, ঠিক আছে, অথবা দিয়ে দিল কিশোর গ্যাং। আমি জানি না কতটুকু দিবে, বাট আমার কাছে কেন জানি মনে হয় কিশোর গ্যাং এটা হচ্ছে আসার মতো রচনা, হোয়াটএভার। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের, আমরা রচনা থিসিস করি না করি, অন্তত বেসিক আইডিয়া রাখতে হবে। নাইলে আমি তো কিছুই লিখে দিয়ে আসতে পারবো না, 10 পেজ তো আমার লিখতে হবে রচনা, এরকম তো মেন্টালিটি আমি যাচ্ছি পরীক্ষা হলে, তাই না? তো আমি যদি কিছুই লিখতে না পারি তাহলে তো সমস্যা। তো এগুলো হইতেছে হচ্ছে আমাদের একটু আমাদের হচ্ছে এগুলোর উৎস কি, ছোটবেলার বই। হ্যাঁ, আপনারা কেউ যদি আমাকে হেল্প না করেন এগুলো তৈরি করতে, আমি নিজে নিজে তৈরি করে নেবো, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের সাহিত্য টাইপের যে জিনিসগুলো আছে ওগুলা দেখবেন যে অনেকটা ভাব সম্প্রসারণ পড়লে ওই জিনিসটা আপনারা আলাদা করে এখানে পড়া লাগে না। যেমন এই যে চিত্তজেতা বয়শূন্য উচ্চজেতা শীত আসছে, মরিতে চাহি না আমি সুন্দর ভবে নয় আসছে, ঠিক আছে। এরকম সিমিলারলি আর কি আসতে পারে, দাও ফিরে এসে অরণ্য লবে নগর, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, বিনা স্বদেশী ভাষা মিটি কি আশা, এটা এগুলা কি, এগুলা কিন্তু হচ্ছে আপনার আলাদা করে যে রচনা পড়তে হবে তা না। এগুলো আমরা ভাব সম্প্রসারণের জন্য যদি আমরা পড়ে নেই, এরপরে হইতেছে আমাদের যদি এমন হয় যে আমার একটাই রচনা আসছে, তাহলে কিন্তু আহ, আপনার একটু পেইন হয়ে গেল। এগুলা মানে এগুলাতে আবার সুবিধা আছে, এগুলা তো একটু সাহিত্যমান টাইপের রচনা, তো এটা হচ্ছে পৃষ্ঠা ভরানো টাইপের ইয়া নাই। সো এটা যদি আপনি 5-6 পেজ আপনি ওই যে আমি প্রবন্ধ দিছি না আপনাদেরকে পড়ার জন্য, জানি না কজন পড়ছেন, ওই প্রবন্ধ টবন্ধ যদি একটু ভালো মতো পড়েন, ওই লেভেলের যদি লেখা হচ্ছে কলম দিয়ে বের হয়, 5 থেকে 6 পেজ কিন্তু এই টাইপের রচনা লেখা এনাফ। হ্যাঁ, তো এইগুলো আমাদের আলাদা করে পড়া লাগবে না। ভাব সম্প্রসারণ টাইপের যে জিনিসগুলো আছে ওখান থেকে আমি কনসেপ্টটা বুঝে যাব। সো ওইখানে হচ্ছে আমি আরো ডিটেল করবো, যেমন চিত্তজেতা বয়শূন্য উচ্চজেতা শির। তো এইখানে মনে করেন যে আমাদের সমাজ জীবনে এর প্রভাব, রাজনৈতিক জীবনে এর প্রভাব, ঠিক আছে, বা হচ্ছে আমাদের সৎ সাহস না থাকার জন্য আমাদের কি কি সমস্যা হয়, এইসব হচ্ছে পয়েন্ট পয়েন্ট আকারে মনে করেন যে আমাদের প্রেজেন্ট করতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা এরপরে আপনার আত্মকথা রিলেটেড কিছু কোশ্চেন আসে, যেরকম যেদিন সবকিছু গোলমেলে আপনার, এটা কিন্তু লিটারেলি খুব বেশি কঠিন রচনা তা না। আপনার কোন একটা দিন, যেই দিন মনে করেন যে আপনার সবকিছু মেস আপ হয়ে গেছে, হ্যাঁ, আপনি বাসা থেকে বের হইছেন, বাসা থেকে বের হওয়ার সময় দেখলেন যে কেউ হচ্ছে একটা বাংলা সিনেমার কাহিনী লিখে দিয়ে আসে না ভাই, আপনার সমস্যা কি? আপনি যাইতেছেন, আপনাকে দেখলেন যে হচ্ছে পাশে দিয়ে একটা গাড়ি গেল, গাড়িতে হচ্ছে কিছু কাদা আপনার শার্টে এসে বা হচ্ছে আপনার প্যান্টটা নষ্ট করে দিয়ে গেল, ঠিক আছে। এরপর লিখলেন যে হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি আপনি হচ্ছে বকা দেওয়ার পরে হচ্ছে আপনি মেজাজ হারিয়ে ফেললেন, আপনি একটা কথা বললেন বা আপনি ঢিল ছুড়লেন, ঠিক আছে, কাঁচ ভেঙে গেল, গাড়ি থেকে নায়িকা নেমে আসলো, ঠিক আছে, নায়িকার সাথে একটু ঝগড়া হলো, নায়িকা চলে গেল। এরপরে মনে করেন যে আপনি, এরপরে কি হইলো, এরপরে হচ্ছে আপনি এরপরে একটা ইন্টারভিউ দিতে গেলেন, ইন্টারভিউতে গিয়ে হচ্ছে আপনি সময় মতো পৌঁছাতে পারলেন না, শেষ পর্যন্ত আপনার ইন্টারভিউটা হলো, ইন্টারভিউ হওয়ার পরে হচ্ছে ইন্টারভিউটা আপনার ভালো হয়নি, তো চাকরিটা হবে না হবে না। তো এইরকম হচ্ছে আপনার হয়তো আপনি বাসায় ফিরতে নিলেন, আবার বৃষ্টি শুরু হলো, ছাতা নিতে আপনার মনে নেই। কি দ্যাট রিলেটেড, দ্যাট লাইফে ডেইলি রিলেটেড। বুঝি নাই ভাইয়া, আবার বলবেন। হ্যালো, কি রিলেটেড? আমি আমি কথাটা ধরতে পারি না, আমি খুবই দুঃখিত। কি রিলেটেড বললেন? কে বলছিলেন ভুলে গেলাম তো, নাম দেখি নাই আমি। হ্যালো, স্যাড লাইফ রিলেটেড নাকি? সেড লাইফ, আচ্ছা হ্যাঁ, সো খুবই সেড লাইফ, SED, হ্যাঁ, সেড লাইফ রিলেটেড একটা গোলমালে একটা রচনা লিখে দিয়ে আসলেন। আমাদের 43-এ আমার ছেলেবেলা, খুব সুন্দর 43-এ আসছিল। এই আমার ছেলেবেলা কে লিখছিল জানেন? এই আজমাইন ভাই। আজমাইন ভাই হচ্ছে আমার ছেলেবেলা লেখা দিয়েছিল, মানে আমার ছেলেবেলা যে রচনা ছিল এটা আমি হয়তো খেয়ালও করি না। দক্ষিণবঙ্গের উন্নয়ন স্বপ্ন আসছে, উরুস দুরুস 12-13 পেজের একটা রচনা লিখে দিয়ে এসেছি, হ্যাঁ। আমার ছেলেবেলা যে রচনা আসছে আমি খেয়ালও করি নাই। আর মাতাব ভাই হতেছে এই আমার ছেলেবেলা দিয়ে আসছে। এবং আমার ছেলেবেলা আপনি চিন্তা করেন, আপনি আমি যে প্রবন্ধগুলা দিছি ওর ভিতরে রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে, ওটা নাম একদম সেম নাম, হ্যাঁ, আমার ছেলেবেলা। তো
আপনি যদি ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে লিখতে পারেন, আপনি চিন্তা করতে পারতেছেন আপনি কত নাম্বার পাবেন সেখানে। আমার মনে হয় আজমিন ভাই যথেষ্ট ভালো মার্ক পাইছে, এই জাস্ট হচ্ছে এইটা লেখার সৎসাহস দেখাইছে, প্লাস আর সে তারা আর কি ছোটবেলা থেকে সরকারি কোয়ার্টারে বেড়ে ওঠা থেকে শুরু করে এভরিথিং রিলেটেড খুব সুন্দর করে সে প্রেজেন্ট করছে। হ্যাঁ, দিয়ে আমাকে বলছিল ভাই 7 পেজ রচনা লিখছি, কোনো আউল ফাউল কথাবার্তা না, একদম সলিড মালপাতি। হ্যাঁ, 7 পেজের রচনা লিখছি। তো সে কিন্তু 7 পেজের রচনা লিখে অ্যাডমিন কার্ডে চলে আসছে। বিষয়গুলো বুঝতেছেন যে এগুলা কিন্তু যে আপনার পৃষ্ঠা গুণা মার্ক দিবে অ্যাবস্ট্রাক্ট রচনা, বিষয়টা সেরকম না, আপনার সাহিত্যমান থাকতে হবে। ঠিক আছে, তো আমার ছেলেবেলা একটু ঘুরে আসতে পারে কিভাবে, ফেলে আসা দিনগুলি, সেই যে আমার নানা রঙের দিনগুলি, ঠিক আছে, বা হচ্ছে মনে পড়ে আজও, এই টাইপের হচ্ছে কিছু হচ্ছে উচ্চ মার্গীয় কথা দিয়ে আপনার আলটিমেটলি ঘুরে ফিরে কি আসবে, আমার ছেলেবেলা রচনা আসতে পারে, আমার ছাত্র জীবন রচনা আসতে পারে, বা আমার বিশ্ববিদ্যালয় জীবন রচনা আসতে পারে যে কোনো দিন। ঠিক আছে, একটি বর্ষণ মুখর সন্ধ্যা, এগুলো হচ্ছে আপনার বিতিকের জিনিস। 7-8 পেজ লিখতে হইলেও খুব প্যারা হয়ে যায়। আপনার এখানে রবি ঠাকুরের 2-4টা হইতেছে আপনার বর্ষণ রিলেটেড, হইতেছে আপনার কবিতা আপনার লিখতে হবে। ঠিক আছে, শীতের সকাল, আপনার শীত নিয়ে হয়তো 2-1টা কবিতা আপনার জানতে হবে। এবং এগুলো শুধুমাত্র ইয়ার জন্য না, এগুলো কিন্তু আপনার ভাইবার জন্য জানতে হবে। আপনি জানেন ভাইবা বোর্ডে কিন্তু কবিতা জিজ্ঞেস করে। হ্যাঁ, ভাইবা বোর্ডে আপনি শীতের দিনে ভাইবা দিতে গেছেন, স্যার বললো যে একটা গান শোনাও, একটা কবিতা শোনাও। এবং ওখানে যদি হইতেছে হচ্ছে আপনি শীতের সকালে শীত নিয়ে গান শোনাতে বললে, আপনি যদি গান যে সোনা বন্ধু তুই আমারে খেতা দেয়া যাইতালা, হ্যাঁ, তাইলে কিন্তু হচ্ছে আবার সমস্যা। So, আপনার অ্যাকচুয়াল শীতের কবিতা বা গান আপনার জানতে হবে। ঠিক আছে, বা আপনার কোটেশন কয়েকটা জানতে হবে। আমার জীবনের লক্ষ্য বা হচ্ছে হাউ আই সি মাই সেলফ 10 years from now, এই জিনিসগুলো আসলে মানে এগুলো আপনার আসলে কমন, মানে আজকে দেখতেছেন এই জিনিসগুলো আপনার একটু নোট ডাউন করে আপনি যদি নিজের মতো করে লিখতে পারেন, মানে আপনার এই জিনিসগুলো আসলে মুখস্থ করার কিছু নেই বা পড়ার কিছু নেই, এগুলো আপনি জানেন। হ্যাঁ, জাস্ট আপনার কি করতে হবে, আপনার একটা খাতা থাকবে, সেই খাতার ভিতরে পয়েন্ট গুলো যদি অন্তত লেখা থাকে, পরীক্ষা যাওয়ার আগে যদি এগুলো দেখে যেতে পারেন, আত্মকথা রিলেটেড যে সাইট গুলো আছে, তো আপনার কিন্তু হচ্ছে মোটামুটি পরীক্ষার হলে গিয়ে আপনি স্ট্রাকচার লেখে লিখতে পারবেন। হ্যাঁ, আপনার অর্ধেক লিখে মনে হলো আল্লাহ এই জিনিসটা হচ্ছে দিলে ভালো হইতো, আবার মনে করেন যে কাটাকাটির কত সিস্টেম নাই, তাই না? তো আবার পরে হইতেছে ওটা অ্যাড করলেন বা করলেন না। এই জিনিসগুলো যদি না হয়, স্ট্রাকচার হচ্ছে আমার মাথার ভিতরে আগে থেকেই আমি ফিক্স করে নিয়ে যাব, পরীক্ষার হলে জাস্ট ডেলিভারি দেবো। ঠিক আছে, ভ্রমণ রিলেটেড আসতে পারে, নৌকা ভ্রমণ, বাস ভ্রমণ, হ্যান্ড ভ্রমণ, ট্রেন ভ্রমণ, আপনি সেন্ট মার্টিন ভ্রমণ, এটা ভ্রমণ রিলেটেড আত্মকথা আসতে পারে। একটি অলস দুপুর, যখন সন্ধ্যা নামে, একক সন্ধ্যায় বসন্ত, এটা একই জিনিস, একক সন্ধ্যায় বসন্ত আর যখন সন্ধ্যা নামে একই জিনিস। ঠিক আছে, এরপর শরতের প্রিয় ঋতু, এই টাইপের হচ্ছে আত্মকথা টাইপের জিনিসপাতি আপনার আসতে পারে। এগুলা হচ্ছে আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে আপনার লিখতে হবে, এবং এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর বেস করে। এবং এগুলো যে আপনারা এখান থেকে কমন পড়বে এটা গ্যারান্টি আমি দিতে পারবো না, আর আমি এক্সপেক্ট করতেছি এগুলোর বাইরে সাধারণত আসার কথা না। আত্মকথা রিলেটেড মানে অ্যাবস্ট্রাক্টটাই তো আসলে আপনাদের কমন ফেলানো ঝামেলা, তাই না? তো আমি যেগুলা দিলাম আমি হোপফুল যে এইগুলোর ভিতর থেকে আসার সম্ভাবনাটা বেশি, এর বাইরে সাধারণত অ্যাবস্ট্রাক্ট টাইপের টপিক হয়তো আপনি পাবেন না। ঠিক আছে, সো এই জায়গাটাতে আমাদের জাস্ট হচ্ছে কয়েকটা রচনা আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। ঠিক আছে, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, সো এইখানে আলটিমেটলি প্রত্যেকটা আলাদা আলাদা রচনা, কোনো হইতেছে আপনার এখানে ক্যাটাগরাইজ করার কিছু নাই। কিন্তু মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম টাইপের যে জিনিস আছে, আপনার এখানে মেইনলি হইতেছে মুক্তি মানে রচনা পড়তে হবে 2টা। এতগুলো রচনা দিছি, হ্যাঁ, এতগুলো রচনা আসে, কিন্তু আলটিমেটলি আপনার রচনা পড়তে হবে 2টা। একটা হইতেছে হচ্ছে আপনার 47 থেকে 71 পর্যন্ত বিভিন্ন যে ঘটনাগুলো আছে সেসব ঘটনাগুলার আহ, আপনার ব্যাখ্যা বর্ণনা, প্লাস ওই জিনিসটার সাথে হইতেছে আপনার কি অ্যাড হবে, চেতনা অ্যাড হবে। হ্যাঁ, সেটার সাথে চেতনা অ্যাড হবে। আর হইতেছে হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা কি কি করছি, লাইক হইতেছে আমরা ভাস্কর্য বানাইছি, মুক্তিযুদ্ধ রিলেটেড হচ্ছে সাহিত্য আসছে। ঠিক আছে, এই যে জিনিসগুলো মুক্তিযুদ্ধ সাহিত্য, মুক্তিযুদ্ধ ভাস্কর্য, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের একটা রচনা আমাদের এভাবে বানাইতে হবে। 2 নম্বর রচনাটা কি হবে, 2 নম্বর রচনাটা হবে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক লিডারশিপ, বঙ্গবন্ধুর হইতেছে ভ্রমণ, বঙ্গবন্ধুর মনে করেন যে বিভিন্ন অ্যাসপেক্টস, এগুলো নিয়ে হচ্ছে আপনার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার 2টা রচনা যদি আমি পড়তে পারি, আমার তো এখানে 8টা না 9টা রচনা দেওয়া আছে, লিটারেলি আমার 2টা রচনা পড়তে হবে আর কিচ্ছু না। মুজিব বর্ষ আসবে না আর, মুজিব বর্ষ এটা তখন রিলেভেন্ট ছিল, এখন মুজিব বর্ষ আসার কোনো কারণ নাই 2024 সালে। ঠিক আছে, সো আপনার মুজিব বর্ষ যদি বাদ দেন, মোটামুটি আপনার এই যে কমন কিছু টপিক এগুলা কিন্তু আপনার পড়লেই হয়ে যাচ্ছে। কৃষ্টি কালচারও মোটামুটি কাছাকাছি জিনিস, খেয়াল করেন। কৃষ্টি কালচারটা হচ্ছে আপনার এই যে বাংলার জন্য আলাদা করে পড়তে হবে, বাট স্টিল কৃষ্টি কালচারের ভিতর এই যে হচ্ছে বাংলাদেশের পুরাকীর্তির যেটা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, এরপরে মনে করেন যে লোক সাহিত্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বা স্পেসিফিক কোন একটা নির্দিষ্ট হইতেছে আপনার টুরিস্ট অ্যাট্রাকশন, লাইক কক্সবাজার, লাইক সেন্ট মার্টিন, সুন্দরবন, বা আপনার হচ্ছে বান্দরবান, এই বা হচ্ছে আপনার সিলেটে হচ্ছে রাতারগুল আসলো। ঠিক আছে, এই যে আপনার স্পেসিফিক কিছু, বা হাওর, টাঙ্গুয়ার হাওর, স্পেসিফিক যে আপনার হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার জিনিস আছে, সেগুলো কিন্তু কি আপনার
5 মার্কের টিকা আসে না, 5x4 থাকে, 5 মার্কের টিকা। সেই টিকা কিন্তু এই যে কৃষ্টি কালচার থেকে টিকা সাধারণত একটা থাকে 20 মার্কের ভিতর অন্তত একটা কৃষ্টি কালচার রিলেটেড থাকে, অথবা কোনো বার 10 মার্কের একটা কোশ্চেন হচ্ছে ঢুকায় দেয়। হ্যাঁ, যে হচ্ছে আপনার কৃষ্টি কালচার রিলেটেড লাইক পুরাকীর্তি বা হচ্ছে সাহিত্য বা হচ্ছে আপনার প্রাচীন ঐতিহ্য, পল্লী জীবন, গ্রামীণ জীবন, ঠিক আছে, পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এটা বের হচ্ছে আপনার সাধারণত টিকা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা হচ্ছে আমাদের কি করতে হবে, টিকা আকারেও আমাদের মাথায় রাখতে হবে, সবচেয়ে ভালো হয়। আমরা এখানে কি কি রচনা পড়বো আমি বলি। একটা রচনা পড়বো হচ্ছে আমাদের কৃষ্টি বা হচ্ছে সাহিত্য, বাংলাদেশের সাহিত্য বা হচ্ছে আপনার কালচার, ঠিক আছে, কৃষ্টি কালচারের, বাংলাদেশের কালচারের একটা পড়বো। বাংলাদেশের ইতিহাস ও পুরাকীর্তি রিলেটেড একটা পড়বো, ইতিহাস ও হইতেছে আপনার পুরাকীর্তি, ঠিক আছে, এই জিনিস একটা রচনা পড়বো। এরপরে মনে করেন যে বাংলাদেশের উৎসব একটা রচনা পড়বো, উৎসব। তো উৎসবের ভিতরে আমার কি কি কভার হবে, পয়লা বৈশাখ, ঠিক আছে, উৎসবের ভিতরে আমার কি কি কভার হবে, বাংলাদেশের ঈদ পার্বণ, ঠিক আছে, বা এই টাইপের যে জিনিসগুলো আছে। তো ওইটার ভিতরেই আমি এমন ভাবে পড়ে নিব যাতে হচ্ছে আমার এই পহেলা বৈশাখ আমার আলাদা করে পড়তে না হয়, ওইটার ভিতরে আমার বাংলাদেশের উৎসব যা যা আছে, নবান্ন, হ্যাঁ, নবান্ন আসতে পারে যে কোনো দিন, নবান্ন তো কি বাংলাদেশের একটা উৎসব, ঠিক আছে। এরপরে কি আছে আমাদের হতেছে উপজাতি বা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর হতেছে কিছু ইয়া আছে। তো ওই জিনিসগুলো কিন্তু আমরা পড়বো। এখানে আমার একটা জিনিস মিস গেছে, এখানে আমার একটা জিনিস আমি অ্যাড করে আপনাদেরকে দিব, সেটা হতেছে উপজাতি সংস্কৃতি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের পড়তে হবে। তো এই হচ্ছে আমার উৎসব রিলেটেড যে জিনিসগুলো, এইটা আবার একটা রচনা পড়বো। আর হইতেছে আমার সাহিত্য রিলেটেড একটা রচনা পড়বো, 4 নম্বরে সাহিত্য রিলেটেড একটা রচনা পড়বো। সাহিত্য রিলেটেড রচনা কিন্তু আমাদের কি পড়া লাগবে ভাই, আমরা সাহিত্য 30 মার্ক পড়তেছি না বাংলা। তো বাংলাদেশের সাহিত্য বা হইতেছে হচ্ছে আপনার বাংলা, বাংলা সাহিত্যের অবদান, মুক্তিযুদ্ধ, বাংলা সাহিত্য, এই জিনিসগুলো কিন্তু আমাদের আলাদা করে আসলে পড়তেছি বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু আমাদের বাংলাতেই অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে মনে করেন যে কিছু জিনিস আসবে হচ্ছে আপনার যে রোল অফ মিউজিক ইন সোসাইটি, তো এগুলো আসলে ভাই আপনি পারবেন না, বা এই রচনা যে আপনার পড়তে হবে, এখন আপনি রোল অফ মিউজিক আসতে থেকে আপনি রোল অফ ড্যান্স আপনি পড়বেন এখন, হ্যাঁ, নাচের ইয়া আপনি দিলেন, তো হচ্ছে এই জিনিসটা তো হয় না। বাংলাদেশের হচ্ছে কয়েকজন এই মানে আপনার হয় না আর কি, বিষয়টা আপনার নাচ টাচ নিয়ে তো আর কি কোশ্চেন আসার কথা না। তো এটা একবার আসছে ওয়ান টাইম, এটা হয়তো আর আসবে না, তো এগুলো হচ্ছে আপনি বাদ দিতে পারেন। কিন্তু হচ্ছে এই লিটারেচার এন্ড সোসাইটি, এগুলো হচ্ছে আপনার পড়তে হবে। এগুলো ঘুরে ফিরে আসতে পারে কিরকম, যে কাব্য পাঠ, সাহিত্য পাঠ, আনন্দ পাঠ, ঠিক আছে, এগুলোর সামাজিক প্রভাব কি। তো সাহিত্য মানুষকে দিন দিন মানে সাহিত্য মানুষকে সুন্দর করে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আপনি সাহিত্য পড়ার পরে আপনি, আপনার কাছে একটা জিনিস খারাপ লাগতো না, আপনি 2 বিঘা জমি পড়ার পরে আপনার কাছে মনে হয়েছে যে না আসলেই সমাজে কিছু বৈষম্য চলতেছে, হ্যাঁ, সমাজে মানে এই জিনিসগুলো কিন্তু আপনার লিটারেচারই আপনাকে আলটিমেটলি হিট করে। আপনার কাছে যেটা হচ্ছে নর্মালাইজ হয়ে গেছে, একদম আপনার একদম নর্মালাইজ, হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু সাহিত্যই কিন্তু হিট করে, যে না এই জিনিসটা যে আমরা নর্মালাইজ করে ফেলছি, এই জিনিসটা করতে কিন্তু আপনার সাহিত্য লাগে। তো সাহিত্যর কিন্তু সামাজিক প্রভাব হিউজ, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমাদের এই রচনাটা খুব ভালোভাবে সাজাতে হবে। তো আমি কি বললাম, 4টা রচনা, কৃষ্টি কালচার, ইতিহাস টাইপের একটা, ইতিহাস পুরাকীর্তি টাইপের একটা, উৎসব রিলেটেড একটা, আর হচ্ছে সাহিত্য রিলেটেড একটা। সাহিত্যের ভিতর আমি আলাদা করে কিছু পড়বো না, সাহিত্যের ভিতর কাব্য, সাহিত্যের ভিতর অন্য কোনো একটা গ্রন্থ, উপন্যাস, ঠিক আছে, বাংলাদেশের সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, বাংলাদেশের লোক সাহিত্য, সবকিছু জানে আমার একটা রচনার ভিতর কভার হয়ে যায়, আমার আলাদা করে যাতে কিছু না পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করেন যে সায়েন্স আইসিটি রিলেটেড হতেছে কিছু লুথা টাইপের আসে, লাইক আইসিটি এন্ড বাংলাদেশ, এটা তো হচ্ছে আমার 12 চ্যাপ্টারের জন্য হয়ে গেল। আপনাদের এখানে কি পড়তে হবে, আইসিটি এন্ড বাংলাদেশ, এই রচনাটা হইতেছে আপনাদের 100 একদম হচ্ছে কমপ্লিট একটা রচনা, আপনাদের প্যাকেজ থাকতে হবে আইসিটি এন্ড বাংলাদেশ, ঠিক আছে। আইসিটি এন্ড বাংলাদেশের সাথে হচ্ছে আমাদের এক্সট্রা কি পড়তে হবে, এক্সট্রা পড়তে হবে হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট ও সাইবার সিকিউরিটি, আর মনে করেন যে সোশ্যাল মিডিয়ার প্রভাব। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনারা পড়তে পারেন, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইগুলো আসলে আপনার অনেকটা ইয়াতেই কভার হয়ে যায় আইসিটি আর বাংলাদেশের ভিতরে। এআই হইতেছে আপনাদের পড়তে হবে ইংরেজিতে। আমার মনে হয় এই বছর হয়তো এআই একটা রচনা আসতে পারে, কারণ এআই অনেক আলোচিত টপিক, মানে যতই দিন যাচ্ছে এআই এর কিন্তু আলোচনা বাড়তেছে। আমি জানি না এআই কেন আসতেছে না, এআই আসা উচিত অন্তত। 46-এ এআই নিয়ে বাংলা বা ইংরেজিতে একটা রচনা না আসলে আমি খুবই হতাশ হব, ঠিক আছে। কারণ এআই হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ যেহেতু হচ্ছে শ্রমশক্তি রপ্তানি করে, বাংলাদেশের একটা বড় অংশ ফ্রিল্যান্সিং থেকে একটা আয় আসে বাংলাদেশের, বা এটা হচ্ছে $1 বিলিয়ন উন্নতি করার জন্য আমরা কাজ করতেছি। তো সেই জায়গায় যদি এআই এত বেশি হচ্ছে আপনার জায়গাটা দখল করে না, আপনি কয়দিন পর পরে দেখবেন যে হচ্ছে এআই এর নতুন কিছু একটা আবিষ্কার হয়েছে এবং এটা মানুষ কল্পনাও করে না এরকম কিছু এক সময় হবে। তো এআই এত আলোচিত হয়েও যদি না আসে এবার, আমি আসলে খুবই হতাশ হব, ঠিক আছে। তো আইসিটি বাংলাদেশের ভিতরে আমাদের অনেক কিছু কভার করতে হবে। আইসিটি
বাংলাদেশের ভিতর হইতেছে হচ্ছে আমাদের এই বাংলাদেশের কৃষি ক্ষেত্র, মেডিকেল ক্ষেত্র, আর যা কিছু আছে ডেইলি দৈনন্দিন জীবনে যেসব হচ্ছে আমি আইসিটি ইউজ করতেছি, যোগাযোগ, কমিউনিকেশন, এভরিথিং কিন্তু আমাদের কভার করতে হবে। ঠিক আছে, আমাদের হইতেছে ইন্টারনেটও কাইন্ড অফ হচ্ছে আপনার আইসিটি এন্ড বাংলাদেশের ভিতর পড়ে যায়। ঠিক আছে, ইন্টারনেটও আপনি চাইলে আইসিটি বাংলাদেশ and আপনার বৈশ্বিক প্রেক্ষিতে আপনি লিখতে পারেন। ঠিক আছে, এইটা মিলে একটা রচনা হইতে পারে। আরেকটা রচনা হইতে পারে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড। ঠিক আছে, আরেকটা রচনা হইতে পারে কি আপনার এআই রিলেটেড, এআই। মোটামুটি এই ৩টে রচনা আমাদের আইসিটি থেকে পড়তে হবে, যেটা আমাদের বাংলাদেশেও আমাদের মোটামুটি কভার করে দিবে। ঠিক আছে, আমাদের পরিবেশের একটা রচনা ২টা রচনা পড়তে হবে। একটা হচ্ছে আপনার পরিবেশ দূষণ ও প্রতিকার, এই একটা রচনা। আরেকটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, একটা হচ্ছে লাগা পরিবেশ দূষণ, এটার ভিতরে হচ্ছে আমার একটা কম্প্রিহেন্সিভ একটা রচনা হইতে হবে। আমার বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বর্জ্য ব্যবস্থাপনা, ভূমিকম্প থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিং সবকিছু হচ্ছে আমাদের একটা রচনার ভিতর কভার করতে হবে। আরেকটা রচনা কি আসবে? আরেকটা রচনা আসবে হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনা এই বছর অনেক অনেক বেশি। ঠিক আছে, বিশেষ করে আমার মনে হয় ভূমিকম্প নিয়ে ফুল একটা রচনা নাও দিতে পারে, বাট প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমি মনে করি যে এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা অনেক বেশি আলোচিত। মানে আমাদের একটা ঘূর্ণিঝড় গেল, আমাদের আবার এই সাইডে আপনার বন্যার কিছু সমস্যা হইলো, আমার সিলেটের এই সাইডে আকস্মিক বন্যা হইলো, ভূমিকম্প হইলো ঢাকা শহরে কয়েকদিন আগেই, তাই না? এবং হচ্ছে ভূমিকম্পর একটা নিচের একটা নিউজ দেখতে পারেন যে ভূমিকম্প হচ্ছে একটা হওয়ার ভালো চান্স আছে, 7 মাত্রা একটা ভূমিকম্প ঢাকা শহরে হওয়ার চান্স আছে। মধুপুর না কোন একটা প্লেট আছে, ওই প্লেটটা হচ্ছে লাগা আপনার একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাহলে ঢাকা শহরে 7 মাত্রার একটা ভূমিকম্প হইতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগে এইটা হচ্ছে আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট এবিসিএস এ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে? আপনার বিভিন্ন হচ্ছে ইস্যু নিয়ে কোশ্চেন আসতে পারে। ইস্যু কিরকম? এক সড়ক দুর্ঘটনা হচ্ছে আসছে, দ্রব্যমূল্য আসছে, দুর্নীতি কোশ্চেন আসছে, সাম্প্রদায়িক সম্প্রীতি। ঠিক আছে, এবার দেখবেন যে বাংলাতে চলে আসতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি, বা হচ্ছে আপনার বর্ণবাদ, নিউ নাজিজম। ঠিক আছে, নিউ নাজিজম যে জিনিসটা নতুন নতুন করে হচ্ছে আপনার মাথা চারা দিয়ে উঠছে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, হিটলারের পরে এই নাজিজম জিনিসটা ছিল না, এখন কিন্তু আবার নিউ নাজিজম হচ্ছে মাথা চারা দিয়ে উঠতেছে। এবং সেটার প্রভাব আমরা দেখতেছি আপনার ইন্ডিয়া, ইটালি এবং অনেক জায়গায় আর কি সরকার কিন্তু নিউ নাজিজম দেখা যাচ্ছে কি তারা মানে নিউ নাজিজম প্রমোট করতেছে রাজনৈতিক দলগুলো, এরকম কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি হতেছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, পত্রপত্রিকায় প্রচুর লেখা হয়। প্লাস হচ্ছে লগা আপনার যেহেতু ইসরায়েলি প্যালেস্টাইন একটা যুদ্ধও চলতেছে, তো সেই জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বর্ণবাদ আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে লগা আপনার ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স, এটা মোটামুটি একটা ইস্যুর ভিতরে পড়ে, আবার হচ্ছে অধিকারের ভিতর পড়ে আপনার হচ্ছে গণতন্ত্র এবং হচ্ছে গুড গভর্নেন্স। তো এইটার জন্য আপনার আলাদা করে পড়তে হয় না কেন? কারণ এটাও কিন্তু বাংলাদেশের হইতেছে একটা চ্যাপ্টার আছে। কত নম্বর চ্যাপ্টার জানি এটা গুড গভর্নেন্স এর? কারো মাথায় আছে? 11 নির্বাচন, 10 নম্বর রাজনীতি। হ্যাঁ, বিডি হইতেছে 10 নম্বর চ্যাপ্টার। রাজনীতি, রাজনীতি ও হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল, গণতন্ত্র ও সুশাসন। হ্যাঁ, সুশাসন, এনজিও, এই জিনিসগুলো কিন্তু বিডি 10 নম্বর চ্যাপ্টার। সো ডেমোক্রেসি এন্ড গভর্নেন্স যদি আমরা পড়ি ভালো মতো, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের 10 নম্বর চ্যাপ্টার কিন্তু আলাদা করে পড়া লাগবে না। ঠিক আছে, মানবাধিকার, মানবাধিকার হইতেছে যে ওয়ার্ল্ড রিফিউজ, মানবাধিকারের জন্য আমার রচনা ওই ছোটবেলা থেকে আমার পড়তে হবে। মানবাধিকারের জন্য ওইরকম রচনা আমি পাবে না। প্লাস হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনস এর কিছু রেজুলেশন, রোম চুক্তি, এই সেই নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা যদি না থাকে, তাহলে মনে করেন যে আসলে এই মানবাধিকার রচনা কোনো রচনাই না। ঠিক আছে, মানবাধিকার রচনা কাইন্ড হচ্ছে রিফিউজি প্রবলেমের সাথে হইতেছে আপনি মিলাই দিতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের গণমাধ্যম। গণমাধ্যম, হলুদ সাংবাদিকতা নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা হয়। গণমাধ্যম, গণমাধ্যমের ভূমিকা আপনারা মিক্স করে আসতে পারে, ফিউশন ঘটায় মাঝে মধ্যে, যে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা, এরকম করে কিন্তু আপনার রচনা দিয়ে আসতে পারে। ঠিক আছে, বা আপনার হচ্ছে হলো গিয়ে আপনার নাগরিক অধিকার, দায়িত্ব, কর্তব্য, এটা কিন্তু হচ্ছে ডেমোক্রেসির সাথে এটা কিন্তু মিলিয়ে কিন্তু ইয়ে আসতে পারে, সুশাসন প্রতিষ্ঠা এবং হচ্ছে নাগরিক দায়িত্ব কর্তব্য, এভাবে কিন্তু মিলিয়ে কিন্তু আপনার এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, মানব সম্পদ, মানব সম্পদ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা আসলে অর্থনীতির সাথে হচ্ছে রিলেটেড। ঠিক আছে, এটা হচ্ছে এখানে হচ্ছে ইস্যু অধিকার থেকে না পড়লেও হবে। বেকারত্ব সংকট, এটার সাথে রিলেটেড দেখে আমি এখানে রাখছি। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, জনসংখ্যা সংস্থা, সমস্যা, এরপর হচ্ছে মাদকাসক্তি, এই টাইপের যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমার মোটামুটি আসতেছে। তো এখান থেকে হচ্ছে আমাদের ইস্যু অধিকার কি, ইস্যু অধিকার হচ্ছে সাম্প্রতিক, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মিলায় পড়তে হবে। ঠিক আছে, লাস্টে যে সাম্প্রতিক দিছি না, এগুলোর সাথে ইস্যু অধিকার মিলায় পড়তে হবে, কারণ সাধারণত ইস্যু সব ইস্যু আসে না। আপনাদের যে এখন হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা একটা ইস্যু, সো আপনার হচ্ছে এটা কিন্তু এবার আসতে পারে।
সড়ক দুর্ঘটনা যেবার আসছে ওইবার হচ্ছে আপনার তারেক মাসুদের একটা ইনসিডেন্ট হয়েছিল, প্লাস ইলিয়াস কাঞ্চন হয়তো ওই সময় অনেক বেশি আলোচিত ছিল, ওই সময় হচ্ছে সড়ক দুর্ঘটনা আসছে। তো আমাদের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, আমাদের দুর্নীতি মনে করেন যে এখন খুবই আলোচিত একটা টপিক। বেশ কিছু সরকারি অফিসারদের আপনার দেখবেন যে আলোচনার ভিতরে এই জিনিসটা আছে, দুর্নীতি। সো এটা কিন্তু একটা বার্নিং টপিক, এখান থেকে হচ্ছে আপনার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সুশাসন, সুশাসন হইতেছে আমার কাছে মনে হয় এবার আসার মতো একটা টপিক। সুশাসন থেকে না আসলে, এইবার যদি না আসে সুশাসন থেকে, মানে এত বেশি হচ্ছে আপনার এটা চর্চিত দুর্নীতি, করাপশন, সুশাসন। ঠিক আছে, এই জিনিসটা এত বেশি হতেছে হচ্ছে আমাদের আলোচিত। আমি আমি জানি না এই বিসিএস এ না আসলে কোন বিসিএস এ আসবে। ঠিক আছে, আপনি দেখতেছেন না যে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, রোহিঙ্গা ইস্যু, এগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে কেন? ওগুলো হচ্ছে ওই বিসিএস এর কন্টেম্পোরারি টপিক ছিল। রাইট? সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই যে দুর্নীতি অথবা হচ্ছে গুড গভর্নেন্স, এই দুইটার যে কোনো একটা রচনা বা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, এগুলো হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসবে আসবে করে আসে না ভাইয়া। আমি মনে করি যে এটা যে কোনো বিসিএস এ আসতে পারে। এটা এটা এখনো কেন আসে না, এটা আমাদের আসলে একটা মানে বড় একটা ইস্যু। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে আমরা প্রবেশ করছি, এটা নিয়ে এখন পর্যন্ত রচনা আমি লিখি নাই। আমার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলিতে একটা 20 মার্কের কোশ্চেন আসছিল মনে হয়, এছাড়া হচ্ছে এটা নিয়ে কোনো চর্চা হয় নাই। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে আমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, নারী ও শিশু যেটা বললাম, আমরা একটা রচনা পড়বো, নারী ও শিশু রিলেটেড একটা রচনা পড়বো। আচ্ছা, এখানে বলি নাই, এখানে হচ্ছে আমরা এই ইস্যু অধিকার আর হইতেছে সাম্প্রতিক আমরা মিলিয়ে কতগুলো রচনা, আজকে না আমি কোনো একদিন হচ্ছে আপনাদেরকে দিব, সামনের যে ক্লাসগুলো আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর, ওই ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। এটা এখনো আপনার ফিক্স করার সময় আসে নাই। হ্যাঁ, এগুলো একটু আমরা পরেই পড়ি, ইস্যু অধিকার আর সাম্প্রতিক এগুলো একটু পরেই পড়ি। আচ্ছা, এরপর উন্নয়ন অর্থনীতির ভিতরে আমরা উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ, একদম পানিবাদ রচনা, এবং এগুলো আসেও। তো এই পানিবাদ রচনা আপনি যদি 20 পেজও লেখেন তাও দেখবেন যে টিচার একটা অ্যাভারেজ মার্ক দিবে। ঠিক আছে, সো এই টাইপের রচনা যদি আপনার অপশন থাকে এগুলো এড়ায় যাওয়া উচিত। বাট স্টিল যদি আপনার অপশন না থাকে তাহলে হচ্ছে আপনার একদম এভরিথিং, গ্রামীণ উন্নয়ন, হচ্ছে আপনার সামাজিক নিরাপত্তা, নগরায়ন, পভার্টি রিডাকশন, ব্লু ইকোনমি, ঠিক আছে, শিক্ষাগত সবকিছু মিলে হচ্ছে আমার হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা রচনা। ঠিক আছে, যে বাংলাদেশের উন্নয়ন, একটাই রচনা হবে আর কিচ্ছু না। বাংলাদেশের উন্নয়ন একটা রচনার ভিতরে কিন্তু আপনি ম্যাক্সিমাম জিনিস এখানে ঢুকে দিতে পারেন। ঠিক আছে, এবং এটা কিন্তু হচ্ছে আপনার থিসিস পেপারের মতো, আমি মনে করি 30 পেজের একটা থিসিস পেপার আপনাদের বানানো উচিত। ঠিক আছে, তো এর বাইরে কি আসে? এর বাইরে মোটামুটি আসতেছে হচ্ছে আমাদের এই যে প্রবাসী শ্রমিক। ঠিক আছে, ফরেন রেমিটেন্স, এই জিনিসটা আসতে পারে, আলাদা একটা রচনা এটা হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে আমার ফরেন রেমিটেন্স। দেখবেন যে হচ্ছে আমাদের চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলায় চলে আসছে। ফরেন রেমিটেন্স হচ্ছে আপনার দেশ ও জাতি গঠনে হচ্ছে আমাদের বৈদেশিক শ্রমিকদের। সো আমাদের হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের আমদানি রপ্তানি হইতেছে দেখা যাচ্ছে কি 55 বিলিয়ন। সেই জায়গায় হচ্ছে প্রবাসী শ্রমিকরা আপনার পাঠাইতেছে হইতেছে 24, 23, 20 এরকম একটা বিলিয়ন। সো প্রায় হাফ কিন্তু আমরা মানে মানে রপ্তানি করে যে আয়টা, তার হাফ কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিকরা দিচ্ছে। এবং আমাদের রপ্তানি এবং আমদানির ভিতর কিন্তু একটা ব্যালেন্স অফ পেমেন্টে একটা কিন্তু গ্যাপ রয়ে যায় প্রতি বছর 20 থেকে 25 বিলিয়ন ডলারের মাঝে। সো ওই গ্যাপটা কারা ফিল আপ করে? ওই গ্যাপটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয় এই প্রবাসী শ্রমিকদের দ্বারা, এই ব্যালেন্স অফ পেমেন্টটা। সো এইখানে কিন্তু অনেক অনেক একটা ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, আপনার হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট, এটা কিন্তু অন্যভাবে ঘুরে আসতে পারে। ফরেন রেমিটেন্সের জায়গায় হচ্ছে আপনার আসতে পারে যে ওভারসিজ এমপ্লয়মেন্ট, এই জিনিস কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের করতে হবে। আর এছাড়া আর কি আসতে পারে? শিল্প সম্ভাবনার ভিতর আসতে পারে খনিজ সম্পদ, জ্বালানি সম্পদ, কৃষিজ সম্পদ, বনজ সম্পদ। ঠিক আছে, বনজ সম্পদের ভিতরে আমরা পড়ে নেবো যাতে হচ্ছে সুন্দরবন থেকে যদি কোশ্চেন আসে, আমার রাতারগুল, ঠিক আছে, বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, রাতারগুল নিয়ে যদি কোশ্চেন দেয়। হ্যাঁ, আমাদের যদি চিটাগাং হিল ট্র্যাক নিয়ে কোশ্চেন আসে বা হচ্ছে এই টাইপের হচ্ছে যে টুকটা যদি কোশ্চেন আসে, সেগুলো যাতে হচ্ছে আমার কভার হয়ে যায়। মধুপুর, ভাওয়ালগড়, এগুলো নিয়ে যদি আমরা টিকা টুকা আসে, এগুলো নিয়ে আমার কভার হয়ে যায়। এমন ভাবে আমরা বাংলাদেশের বনজ সম্পদ পড়বো। খনিজ সম্পদ এমন ভাবে পড়বো যাতে হচ্ছে বাংলাদেশের জ্বালানি সংকট, ঠিক আছে, জ্বালানি সংকটের জন্য আলাদা করে না পড়তে হয়। বাংলাদেশের খনিজ সম্পদ এবং বাংলাদেশের জ্বালানি সংকট চলতেছে, এগুলো যে প্রতিকার টতিকার যা কিছু আছে সব সহ আমরা এখান থেকে পড়ে নিব। ঠিক আছে, এবার হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প, আমদানি শিল্প, রপ্তানি শিল্প। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের পোশাক শিল্প, আমদানি শিল্প, রপ্তানি শিল্প, এটা দুইবার আসছে বিগত 10 বিসিএস এর ভিতরে দুইবার আসছে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট পোশাক শিল্প। এবং আমরা জানি মোটামুটি 82 to 86% মতো একটা নাম্বার, এটা কিন্তু আমাদের প্রতি বছর গার্মেন্টস থেকে চলে আসে। মানে আমাদের রপ্তানি শিল্প মোটামুটি এটার উপরে রিলেটেড। রিসেন্ট হতেছে আরো কিছু শিল্প অ্যাড হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আপনার চামড়া শিল্প আর হতেছে হোম টেক্স।
এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার মৎস্য বা কৃষিজ সম্পদ কিন্তু আমরা বাইরে রপ্তানি করা শুরু করছি ভালো ভালো আকারে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে এগুলো আসলে রচনা আসার মতো এখনো হয় নাই, বাট এগুলা আমরা হালকা পড়ে নিব কেন, কারণ এটা আমাদের 4 নম্বর চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট বাংলাদেশের। ঠিক আছে, নবায়নযোগ্য জ্বালানি এটা দেখবেন যে চলে আসছে, এই বছর চলে আসতে পারে নবায়নযোগ্য জ্বালানি। এইটা হচ্ছে খুবই বার্নিং টপিক, যেহেতু হচ্ছে গ্লোবাল, মানে আমরা যেহেতু আলটিমেটলি মানে ভুক্তভোগী আপনার হচ্ছে জলবায়ু পরিবর্তনের। সো নবায়নযোগ্য জ্বালানি এবং হচ্ছে আমাদের যেহেতু মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের একটা মাস্টার প্ল্যানও কিন্তু আছে, যে আমাদের হতেছে আপনার কত 1 মেগাওয়াট বিদ্যুৎ হতেছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি থেকে হইতে হবে। হ্যাঁ, এরকম একটা কিছু আমাদের প্ল্যান কিন্তু হচ্ছে আমাদের ছিল। সো ওই জায়গা থেকে আপনাদের কিন্তু আমাদের অ্যাচিভ হয় নাই, 100 কত জানি হইছে। ঠিক আছে, আপনার হচ্ছে ওই ওই পরিমাণ হয় নাই, ওইটার হচ্ছে 13%, যতটুকু আমাদের টার্গেট ছিল 13%-এর মতো হয়েছে। কিন্তু এটা কিন্তু আমাদের 2025 সালের ভিতর বাংলাদেশ পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান। আপনাদের এই যে মৌলিক জিনিসগুলো জানতে হবে, যে আপনি রচনা লিখতেছেন বিদ্যুৎ সেক্টর নিয়ে, জ্বালানি সেক্টর নিয়ে, আপনি হচ্ছে বাংলাদেশ পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আপনি তাইলে ওই রচনায় টিচাররা এগুলো খুঁজে, গতানুগতিক লেখা সবাই লেখে, টিচাররা খুঁজে কি আপনার হইতেছে কোটেশন, আপনাদের হচ্ছে তথ্য, আর হইতেছে স্পেসিফিক এটা নিয়ে কাজ করতেছে সরকারি কোনো সংস্থা বা আন্তর্জাতিক কোনো সংস্থা, তাদের বিষয়ে আপনি জানেন কিনা, তাদের কথাগুলো আপনি লিখতেছেন কিনা, এগুলো কিন্তু টিচাররা খুঁজে। এগুলা এগুলো যদি খুঁজে পায় আর পয়েন্ট টয়েন্ট গুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তারা ভালো একটা মার্ক দিয়ে ছেড়ে দেয়। ঠিক আছে, তারা কিন্তু ভিতরে বসে বসে পড়ে না সবকিছু। ঠিক আছে, আর এই তো আপনার সাম্প্রতিক, মোটামুটি এইটা হচ্ছে আপনাদের ওভারভিউ, যে আমরা হচ্ছে এই এই রচনাগুলো আমরা শেষ করব। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ। হ্যাঁ, so আপনাদের কিছু কোশ্চেন হচ্ছে আমি এখন নিব, এরপরে হচ্ছে কিছু আমি গাইডলাইন দিব, আপনাদের ইভেন হচ্ছে আমি সিলেক্ট করে দিব, আপনারা এগুলা শুরু করেন। হ্যাঁ, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে, বা আপনারা কোনো কমেন্ট করতে চান সেশনের ব্যাপারে, বা আপনারা কি বুঝলেন এটা নিয়ে যদি কিছু অ্যাড করতে চান আপনারা বলতে পারেন। হ্যাঁ, মানে কোনো রচনায় যে পয়েন্ট গুলো লিখবো আমরা, ওই পয়েন্ট গুলো কোন কোন পয়েন্ট লেখা উচিত, এটা কিভাবে আমরা বুঝতে পারবো? আচ্ছা, এটা হচ্ছে একটা থাম্ব রুল, আমি আপনাদেরকে শিখাই দিই। আপনাদের রচনা লেখার সিস্টেমটা কি, আপনারা বাংলা লেখেন আর ইংরেজি লেখেন। হ্যাঁ, বাংলা লেখেন আর ইংরেজি লেখেন, আপনার রচনার একটা টাইটেল দিবেন সবার আগে। ঠিক আছে, নিচে মানে এখানে মনে করেন যে একটা টাইটেল দিলেন, এটা মনে করেন যে আপনার রচনার টাইটেল, প্রবন্ধ রচনা। হ্যাঁ, এরপরে কিন্তু আপনি কিছুটুকু জায়গা আপনি এখানে ফাঁকা রাখবেন, এই জায়গায় কিন্তু আপনি লিখবেন না, আপনি ভূমিকা লিখবেন একটু পরে। হ্যাঁ, ভূমিকা বা হচ্ছে এলাকা, আপনি যদি বাংলায় লেখেন আপনি ভূমিকা টুমিকা এগুলা না, আপনি লিখবেন প্রারম্ভিকা। ঠিক আছে, আপনার প্রারম্ভিকা থাকবে, স্ট্যান্ডার্ড বাংলা ইউজ করতে হবে। তো এরপরে হচ্ছে আপনি পয়েন্ট গুলা যা যা লিখছেন লিখছেন, ফাইনালি গিয়ে হচ্ছে আপনি উপসংহার লিখলেন। তো আপনি এই যে পয়েন্ট গুলা লিখছেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার ভিতর এখানে লিখবেন রচনা সংকেত। রচনা সংকেত লিখে এটা হচ্ছে আপনার রচনা লেখা শেষ, এরপর আপনি পয়েন্টের নামগুলা এখানে হচ্ছে টুকটাক হচ্ছে এখানে তুলে দিবেন। তাহলে কি হবে, টিচারের হইতেছে আপনি রচনাটা ভিতরে কি লিখছেন বুঝতে সুবিধা হবে, এবং টিচার মোটামুটি পুরো একটা মজা পাবে। বা সোজা কথা, এই জিনিসটা আপনার আলাদা একটা মার্ক ক্যারি করে, হয়তো আপনাকে 1 থেকে 2 মার্কের একটা ইয়া দিবে, আপনাকে আগায় রাখবে। এই রচনা সংকেত কিন্তু আমরা অনেকেই দিই না, এটা ইংরেজি হোক বাংলা হোক, রচনা সংকেত দেওয়ার জন্য আমি মাঝখানে জায়গা রাখবো, সময় থাকলে দিব, না থাকলে নাই, ওটা পরের হিসাব। হ্যাঁ, রচনা সংগীতগুলো কি সব আপনার মানে টপিক গুলোকেই নিয়ে আসা, রচনা প্রত্যেকটা সংকেত মানে টপিক? হচ্ছে প্রারম্ভিকা, যেমন মনে করেন যে আপনার এখানে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখতেছেন, মুক্তিযুদ্ধ। ঠিক আছে, তো মুক্তিযুদ্ধ যে প্রথম কি, প্রথম হচ্ছে আপনার প্রারম্ভিকা, প্রারম্ভিকার পর হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশের মানে এরপর আমি লিখলাম যে হচ্ছে দেশভাগ। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্তর লিখে আমি লিখলাম যে হচ্ছে দেশভাগ। দেশভাগের পর হচ্ছে আপনার ভাষা আন্দোলন। ঠিক আছে, যে যে আমি যে সব পয়েন্ট গুলো লিখছি, সেই সবগুলো পয়েন্ট হচ্ছে রচনা সংকেতের ভিতরে আমি তুলে দিব। বুঝতে পারছি বিষয়টা? জি জি। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমরা দিব, দেওয়ার পরে হচ্ছে আমি এই যে রচনাটা লিখলাম, হ্যাঁ, এই রচনার ভিতরে হচ্ছে আমার প্রশ্নটা কি ছিল যে মানে আমি কি কি পয়েন্ট লিখবো। হ্যাঁ, আপনার যদি কমন না পড়ে, হ্যাঁ, সেই ক্ষেত্রে দাঁড়ান আমি আগের প্রশ্নটা শেষ করে নেই। কি, কেন, কিভাবে, এই মেথডটা হইতেছে হচ্ছে আমি অ্যাপ্লাই করব যে কোনো কিছু। যেমন আমি একটা রচনা এখান থেকে পিক করি, যেমন মনে করেন যে নারীর ক্ষমতায়ন। ঠিক আছে, তো আমার রচনাটা হচ্ছে কি, কেন, কিভাবে, এইভাবে হচ্ছে আমার ভাগ হবে। নারীর ক্ষমতায়ন কি, হ্যাঁ, এবং নারীর ক্ষমতায়নে হচ্ছে
আপনার হইতেছে কি কি মানে সংজ্ঞা বা হচ্ছে আপনার কি কি প্রতিষ্ঠান কাজ করতেছে। সো কি এর ভিতর আমি দুইটা বা মানে আমি কি দিয়ে প্রশ্ন করে যে দুইটা জিনিস বা তিনটা জিনিস আমার মাথায় আসে, এই দুইটা জিনিস তিনটা জিনিস আমি পয়েন্ট আকারে লিখলাম। এরপরে আমার মাথার ভিতর কি আসবে, কেন 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 দিয়ে আমি প্রশ্ন করলে কি জিনিস পাই, যে আমাদের হচ্ছে নারীর উন্নয়নে আমাদের কেন প্রয়োজন, ঠিক আছে, নারীর উন্নয়নের গুরুত্ব, নারীর উন্নয়নের প্রয়োজনীয়তা, এই টাইপের হইতেছে মানে আপনার কিছু হচ্ছে মাথার ভিতরে ব্রেনস্টর্মিং করে নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা দিয়ে বা হচ্ছে এইখানে হচ্ছে আমি কিছু দিলাম, তাহলে কেন প্রয়োজন নারীর উন্নয়ন সেটা আমার হয়ে গেল। আর ফাইনালি হচ্ছে হলো আমার কি কিভাবে কিভাবে দিয়ে প্রশ্ন করে আপনি আরো দুই তিনটা পয়েন্ট পাবেন যে আমি কিভাবে এটা প্রতিষ্ঠা করতে পারি। So, নারীর উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের করণীয়, হ্যাঁ, এখানে আমি কি লিখবো, সরকারের পদক্ষেপ, আমাদের করণীয়, ঠিক আছে, শিক্ষা মানে নারীদের জন্য হচ্ছে শিক্ষা, নারীদেরকে স্বাবলম্বী করতে হচ্ছে উদ্যোক্তা তৈরি, নারীদের জন্য হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট, হ্যাঁ, নারীদের জন্য হচ্ছে আপনার সামাজিক সুরক্ষার আওতায় হচ্ছে আনা, বিধবা ভাতা, দলিত ভাতা, ঠিক আছে, বয়স্ক ভাতা, এগুলো হচ্ছে প্রোভাইড করা। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি, এগুলো এই কিভাবে মাধ্যমে আমরা কি ইয়া হইলো। So, আমার মোটামুটি প্রত্যেকটা রচনার তিনটা মেজর পার্ট থাকে, কি, কেন, কিভাবে। এই ছাঁচের ভিতর হচ্ছে আমি দুইটা তিনটা করে পয়েন্ট গুলো যদি আমি বানাইতে পারি, যে কোনো কিছু, হ্যাঁ, যে কোনো কিছু আপনি নেন, যেমন মনে করেন যে পরিবেশ বিপর্যয় ও তার প্রতিকার। পরিবেশ বিপর্যয় কি, এটা নিয়ে কোন কোন সংস্থা কাজ করে, কি কি হচ্ছে না হচ্ছে, এই কি এর ভিতরে আমি তিন চারটা পয়েন্ট দিলাম। এরপরে হচ্ছে পরিবেশ বিপর্যয় কেন হচ্ছে, হ্যাঁ, আমি একটা একটা করে হচ্ছে ইয়া দিলাম, আপনার হচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, এই দূষণ, ওই দূষণ, এগুলা কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই যে আপনার কেনর ভিতর কিন্তু এই জিনিসগুলো চলে আসছে। ফাইনাল হচ্ছে কিভাবে আমি এটা থেকে কিভাবে প্রতিকার পাবো। আমার যদি পজিটিভ টাইপের রচনা হয়, সেটার কিভাবে এটা হবে যে আমি সেটা কিভাবে প্রতিষ্ঠা করব। আর আমার যদি নেগেটিভ টাইপের রচনা হয়, সেটা আমি কিভাবে প্রতিকার করব। আমি বুঝতে পারছি আশা করি বিষয়টা। কিভাবে প্রতিকার করব বা কি করতে হবে না করতে হবে, ওই রিলেটেড হচ্ছে আমি তিন চারটা হচ্ছে পয়েন্ট দিলাম, তো ব্যাস আমার 10টা থেকে 12টা পয়েন্টের ভিতর সুন্দর একটা পরিবেশের রচনা হয়ে গেল, তাই না? সো এইটা হচ্ছে আপনাদের রচনা কমন না পড়লে বা হচ্ছে ইভেন হচ্ছে রচনা আপনি এখন থেকে যদি প্র্যাকটিস করতে চান, আপনার মাথার ভিতরে থাকা লাগবে যে আপনার এই তিনটা প্রশ্ন যাতে আপনার বেসিক স্ট্রাকচার যেন এইভাবে থাকে, কি, কেন, কিভাবে, এই স্ট্রাকচারে থাকে, ঠিক আছে। আচ্ছা, একজন ভাই প্রশ্ন করতে চাচ্ছিলেন। রচনা সংকেতের কথা যেটা বললেন, যেমন 46 বিসিএস এর ইংলিশে সংকেতগুলো কিন্তু দিয়ে দেয়াই ছিল। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমার এটা আলাদাভাবে লেখার দরকার আছে যদি সংকেত দেওয়া থাকে? সেক্ষেত্রে আলাদা করে লেখার দরকার বলতে আপনি ওটা তুলে দিতে পারেন, যা লেখা যায় তাই তুলে দিতে পারেন। আর ওটা লেখা থাকলে তো আপনার ভালো, কারণ হচ্ছে আপনার আলাদা করে পয়েন্ট চিন্তা করতে হয় না, তাই না? এক্ষেত্রে আমার আবার মতে একটা লিখে রাখা সমস্যাও ভালো। আছে যে যদি দেখা গেছে ওই পয়েন্ট সম্পর্কে স্পেসিফিক্যালি ধারণা না থাকে তাহলে আবার লেখা আগানো যাবে না। উম এটা একটা সমস্যা, বাট স্টিল আপনার হচ্ছে পয়েন্ট আকারে কিন্তু আপনার চিন্তা করতে হয় না, হ্যাঁ, আর পয়েন্ট গুলো মাথায় আসতে কিন্তু অনেক টাইম লাগে। আমি মনে করি এটা সুবিধা। আর ভাই কি আর এমন রচনা আসবে যে ওই টপিক সম্পর্কে আপনার আইডিয়া নাই, তাই না? সো হোপফুলি পারবেন, সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। ওই বলতেছিলাম যে মানে হচ্ছে যে বিমূর্ত যে আগুলো আছে, রচনাগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে কি পয়েন্ট আসলে কি বানানো যায়? ওগুলোর ক্ষেত্রে মানে পয়েন্ট বানানো যায় বলতে ওই যে কমন পড়লে হচ্ছে আপনি বানাইতে পারবেন, লাইক দেশপ্রেম বা এই টাইপের যে জিনিসপাতি, কি জিনিস ছিল বিমূর্ত আকারে, যেমন আমার ছেলেবেলায় আপনি চাইলে পয়েন্ট দিতে পারেন, চাইলে পয়েন্ট নাও দিতে পারেন, হ্যাঁ। যেমন হচ্ছে গ্লোবাল কম্পিটেন্সের যে রচনা, ওটা কিন্তু আমি একদম পয়েন্ট ছাড়া লিখছি, শর্ট কম্পোজিশন যেভাবে লেখি না ওইভাবে লিখছি। So, আমার সমস্যা হয় নাই তো। So, আপনি পয়েন্ট আকারে যদি নাও দিতে চান, আমার আমার মতে সমস্যা নাই, কারণ আলটিমেটলি আপনি লিখতেছেন প্রবন্ধ, আপনি কয়জন রাইটার দেখছেন যে আপনার একদম পয়েন্ট আকারে লিখতে, তাই না? তো প্রবন্ধ যে আপনার পয়েন্ট আকারে লিখতে হবে বিষয়টা কিন্তু এরকম না, আমরা বানাইছি। সো আপনি পয়েন্টের নাম যদি না দিতে চান, আমি মনে করি ওকে, এটা সমস্যা নেই। আপনি যদি আবার রচনার সংকেত প্রবন্ধ আপনি লিখছেন আপনার ইয়া ছাড়া, এটা এটা আরেকটা সুবিধা আছে কি, আপনি যদি আহ, একদম পয়েন্ট পয়েন্ট ছাড়া হচ্ছে রচনা লেখেন, আপনি যদি উপর রচনা সংকেত দিয়ে দেন, তাহলে কিন্তু ওকে, আপনার পয়েন্টের নামগুলো না থাকলেও মোটামুটি ওকে, টিচাররা এটা বরঞ্চ আরো পজিটিভলি নেয়। উপরে হচ্ছে লেখা আছে আমার পয়েন্ট গুলো হচ্ছে কি কির উপর লেখা, সেটা নিচে আপনি পয়েন্ট ছাড়া লিখছেন, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই, বরঞ্চ আরো ভালো, ঠিক আছে। বাট আপনি যদি দিতে চান পয়েন্ট, ওইটাও ভালো, না দিতে চাইলে আপনার অবশ্যই রচনা সংকেত ওই জিনিসটা হচ্ছে দেওয়াটা আমি উচিত বলে মনে করি আর কি, হ্যাঁ, না হলে টিচার একটু হারায় যাবে যে একটা 10 পেজ ভর্তি লেখা কোন জায়গায় কি লেখছে আমার কষ্ট করে পড়ে বুঝতে হইতেছে, তো অনেক ক্ষেত্রে বিরক্ত হইতে পারে, তাই না? এই জন্য রচনা সংকেত দিলে আপনার ওই ওই জিনিসটা না টেনশন করলেও হয় আমার পয়েন্ট দিব কি দিব না, হ্যাঁ।
ভাইয়া, হ্যাঁ ভাইয়া। যে ইংরেজিতে রচনার সংকেতের নামটা কি দিব? ইংরেজি রচনা যখন লিখতে যাব তখন রচনার সংকেতের ওখানে ইংলিশে কি লিখবো? আপনি রচনার সংকেত যে লিখতেই হবে তা কিন্তু না। আচ্ছা। আপনার হচ্ছে এইখানে আপনি ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এরপর হইতেছে আপনার এই এই সেই লাস্ট হচ্ছে কনক্লুশন, এতটুকু লিখলেও কিন্তু আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার রচনার সংকেত যে লিখতে হবে এটার নাম, এটা না লিখলেও হয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে জাস্ট হচ্ছে পয়েন্টগুলোর নাম লিখে দিলেই হবে। হ্যাঁ, রচনার সংকেত লিখতে হবে না। এসে হিন্ট দিলেই তো হয় না? এসে, এসে হিন্ট হ্যাঁ ওই যে হিন্টস দিতে পারেন। এখন কথা হচ্ছে হিন্টস তো মানে আমি ইউজ করতে চাই না কেন? আপনি কি টিচারে হিন্টস দিচ্ছেন? মানে টিচার আপনার হিন্টস দিতে পারে যে এইগুলো এগুলোর উপরে লেখো। এই জন্য হতেছে এসে হিন্টস বা খালি হিন্টস লেখাটা আমি সাপোর্ট করি না থার্ড ব্র্যাকেটের ভিতরে। ইভেন বাংলাও যখন লিখবেন ওখানে রচনা সংকেত লেখার দরকার নাই, আপনি থার্ড ব্র্যাকেটের ভিতরে খালি পয়েন্টের নামগুলো দিয়ে দেন। আমি মনে করি অতটুকুই আনাফ। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই? ভাইয়া আমি অফিসার জেনারেলের যে পরীক্ষাটা দিচ্ছি লাস্ট, ওটাতে ওই মানে পয়েন্ট ছাড়া লিখে দিয়ে চলে আসছি আপনার। মানে হচ্ছে ওই যে এন্টারপ্রেনার নিয়ে একটা লেখা আসছিল ওখানে। পয়েন্ট আকারে লেখা পেইন না, মানে আমার কাছে পেইন লাগে খুব পয়েন্ট আকারে লেখা। না ওটা আমি তো ভাই এমনই ছিল আসলে, মানে হচ্ছে আপনি কোনো পয়েন্ট দিতে পারবেন না আসলে। আমার মনে হচ্ছিল পয়েন্ট দেওয়া যাবে না আসলে, ওটা একটা কেমন জানি লেখা আসছিল এটা। মানে হচ্ছে আপনি গ্রাজুয়েশনের পরে মানে এন্টারপ্রেনারশিপ কে এরকম মানে ইয়া করে নিবেন নাকি, ক্যারিয়ার হিসেবে বেছে নিবেন নাকি, এরকম টাইপের একটা আসছিল এটা। ওইটাই সবচেয়ে ভালো হয়, আপনি নিজের মতো করে রচনা লিখছেন, লিখে হচ্ছে আপনি ভিতরে কি কি মানে লিখছেন একটা হচ্ছে ওইটার একটা হিন্টস দিয়ে দিলেন যে আমি আমি প্রথমে এই জিনিসটা লিখছি, এরপরে লিখছি যে আমি আমি উদ্যোক্তা হইলে কি করতাম, এরপর উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তা, এই এই চারটা পাঁচটা হচ্ছে হিন্টস যদি দিয়ে দেন, দ্যাটস এনাফ। হ্যাঁ, আপনার পয়েন্টের নাম না লিখলেও অনেক ক্ষেত্রে হয়। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি হইলো, আমাদের এখানে 21 জন আছেন। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আপনাদের ভিতর থেকে এই যে হচ্ছে লাগা আপনার 3টা বা 4টা করে যে আপনার টপিক আছে এগুলা আপনারা একটু ভাগ করে নেবেন। হ্যাঁ, এগুলো হ্যাঁ, যদি একটা আপনারা, বিষয় হচ্ছে যে ওই আমাদের সময় তো আসলে কম, তো এখন আপনিও তো আসলে অনেক কিছু বললেন, জিনিসটা মানে আর কি গুছাই কিভাবে নিয়ে আসতে পারি আর কি, মানে এটা একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে আর কি, যে এত শর্ট টাইমে আসলে এত রচনা অন্য সাবজেক্টের পাশাপাশি একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আর কি। যদি একটু শর্ট সাজেশন যদি মানে দেখা গেছে যে আপনি এখান থেকে কোনো লিস্ট দিবেন যে যে আপনি এই রচনাগুলো করলে আপনার কাজ হবে। আমি ক্লাসে যদিও আধা ঘন্টা পরে জয়েন করেছি। আপনি মানে 10টা রচনা আপনাকে দিব, 10টা রচনা পড়ে পরীক্ষা হলে যাবেন, এটাই তো চাচ্ছেন নাকি? না, এক্স্যাক্টলি ওরকম না আর কি, বাট মোটামুটি দেখা গেছে যে এটা শর্টে যেন শেষ করতে পারি আর কি অন্য সাবজেক্টের পাশাপাশি। আচ্ছা, আমি 10টা রচনা আজকে আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি আমি একদম ধরে দিয়ে দিব যে এই 10টা রচনা আপনারা রিটেনের জন্য পড়তে পারেন। ঠিক আছে, এটা আমি দিয়ে দিব। বাট আমি চাইতেছি অন্তত প্রত্যেকে একটা করে রচনা একটু ডিটেইলে লেখেন। আমাদের একটা মানে এই গ্রুপে আমাদের থেকে গেল, হ্যাঁ, যাতে হচ্ছে আমরা অন্তত একটা আইডিয়া নিয়ে পরীক্ষা হলে যেতে পারি। এইটা হচ্ছে আমি চাচ্ছি আর কি। হ্যাঁ, একটু ডিটেইলেই পড়া। আর শর্টকাট মানে শর্ট আসলে চিন্তা করলে আপনি মানে আপনার টাইমের লিমিটেশন আছে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি বুঝাই দিলাম যে আমার বাংলাদেশ আন্তর্জাতিক এই টপিক গুলো আবার লাগবেই। So আমার কিন্তু ওইখানে আলাদা করে ওই চ্যাপ্টার গুলো আমার পড়া লাগতেছে না। So আমি এইখানেই ভালো মতো পড়ে নেই। রচনা অনেক রচনা হয়ে গেছে আমি মানলাম, বাট আমি এইখান থেকেই ভালো মতো পড়ে নিই, তাহলে আমার বাংলাদেশ আন্তর্জাতিকে আমার ইফোর্ট কম দেওয়া লাগতেছে। সো আমার আলটিমেটলি টাইম সেভ হবে। হ্যাঁ, এবং আমি কোয়ালিটি রাইটিং ও আমার হয়ে গেল। সো দুইটার ভিতরে ব্যালেন্স করে আমরা আগাবো। ঠিক আছে? জি ভাই, ওকে। আচ্ছা, তাহলে ভাইয়ারা আপনারা খেয়াল করেন, সর্বপ্রথম যেটা সেটা হইতেছে মনে করেন যে এই আমার দুইটা রচনা, একটা হচ্ছে আমার 1947 থেকে 71, আর একটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু রিলেটেড। এই দুইটা রচনা আপনাদের ভিতরে কেউ কি নিতে চান?
দুইজন হচ্ছে আপনারা, যে কোনো দুইজন আপনারা ইয়া করতে পারেন, কল ভাইয়া আমি করতে পারেন। মুক্তিযুদ্ধ ভাইয়া নিতে আমি চাই। নিতে চাই। আচ্ছা দীপিকা আপু, আপনি তাহলে কি নেবেন, মুক্তিযুদ্ধ নেবেন না বঙ্গবন্ধু নেবেন? ভাইয়া আমি মুক্তিযুদ্ধ নেব। আচ্ছা তাহলে আরেকজন কে বলছিলেন ভাই? বিকাশ ভাই বলছিলেন? হ্যাঁ ভাই আমি বঙ্গবন্ধু নিই তাহলে, সমস্যা তাহলে নেই। আপনি বঙ্গবন্ধু, আমি এখানে লিখে দিচ্ছি। বিকাশ বঙ্গবন্ধু, হ্যাঁ। আর এরপরে কি? দীপিকা হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে হচ্ছে আপনাদের হয়ে গেল দুইজন, হ্যাঁ। এবং আপনাদের যাবতীয় যা ম্যাটেরিয়াল লাগে এগুলা আমার সাথে বলবেন যে ভাই আপনার কাছে ম্যাটেরিয়াল আছে কিনা বা আছে কিনা, সে আছে কিনা, আমার সাথে আলোচনা করে নেবেন। আমি হোপফুলি আরো কিছু জিনিস আপনাদেরকে দিতে পারবো, বঙ্গবন্ধু রিলেটেড হয়তো আহ, দুই তিনটা হচ্ছে আপনার আর্টিকেল বা এইসব হচ্ছে আমি আপনাদেরকে দিতে পারবো। এবং হচ্ছে প্রত্যেকের জন্য এটা আমি বলতেছি, হ্যাঁ। আমার সাথে যোগাযোগ করে আপনার যদি মনে হয় যে আপনাদের কাছে এনাফ আর্টিকেল নাই, আমি আর্টিকেল প্রোভাইড করবো, ঠিক আছে? আচ্ছা আমার দুইটা গেল। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস। ইতিহাস আলাদা থাকুক, বাংলাদেশের সংস্কৃতি এইটা নিয়ে হচ্ছে কে নিতে চায়? সংস্কৃতিটা আমি নেই। আচ্ছা সামি ভাই, কালচার, কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, এটা হচ্ছে আপনার রচনার টপিক, হ্যাঁ। আচ্ছা এটা কি বাংলায় নোট করব? আপনি বাংলায় নোট করে দিবেন। এরপর হচ্ছে এটা আচ্ছা ইংলিশ, যদি কোটেশন গুলা চেষ্টা করবেন ইংলিশে, যদি কোটেশন আচ্ছা। পান ইংলিশে কোটেশন দেওয়ার জন্য, ইংলিশে দরকার হলে আমি এগুলা আপনাদের কনভার্ট করে দিচ্ছি, সমস্যা নাই। অনুমান কয় এরপর পেজ, কয় পেজ কে স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো, মানে নোট করব কয় পেজ আমি? আমি আমি মনে করি আপনাদের থিসিস টাইপের লেখা উচিত, অন্তত 20 পেজ, মানে হাতে লেখায় 20 পেজ, ঠিক আছে? আর যদি আচ্ছা টাইপ করেন, টাইপ করলে হচ্ছে ওয়ার্ডে 6 পেজ ইজ এনাফ। ওয়ার্ডে করাটা হচ্ছে বেটার হবে, কারণ হচ্ছে ইন্টারনেট বা এই জায়গা ওই জায়গা থেকে যদি আপনি নেন, আপনাদের হচ্ছে একটা সিস্টেম আমি শিখাই দিতে পারি। যেমন হচ্ছে গুগল ক্রোম যদি যান, গুগল ক্রোমে কোনো একটা যদি আপনি আহ ইয়া খুলেন, what it, যেমন গুগল ক্রোমে যদি আপনি কোনো একটা ডকুমেন্ট খুলেন, লাইক ডাউনলোডস, লাইক মনে করেন যে দিস ওয়ান, হ্যাঁ। আপনি কিন্তু একটা অপশন আছে এরকম, রাইট ক্লিক যদি করেন সার্চ ইমেজেস উইথ গুগল, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আপনারা টেক্সট এক্সট্রাক্ট করতে পারবেন, সিলেক্ট অল টেক্সট কপি, হ্যাঁ। সেটা কিন্তু আমি সুন্দরভাবে আরেকটা জায়গায় বসে দিতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়া, ঠিক আছে? খেয়াল করছেন বিষয়টা? সো এমন যদি হয় যে আমার কাছে হচ্ছে ম্যাটেরিয়াল নাই বা আমার কাছে যা আছে ওটা বই, ওই বই থেকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে এরকম ভাবে কিন্তু আমি কপি পেস্ট করে বা হচ্ছে আমি ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমি লিখতে পারি, খুব বেশি সমস্যা কিন্তু আমার হওয়ার কথা না। রিয়া কই? সো এইভাবে হচ্ছে আপনারা নিজেরা ইন্টারনেট বা নিজেদের হচ্ছে কোন পার্সোনাল যদি বই, ইউনিকের বই বা যে কোনো বই, হায়াত মাহমুদের বই, সেখান থেকে যদি আপনারা কোনো সোর্স বা কিছু নিতে চান বা লেখা কপি করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং সেক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন, এইটা হচ্ছে মোটামুটি 6 পেজ যদি হয়, তাহলে এটা মোটামুটি 20 পেজের সমান হবে। 5 to 6 পেজেস এর ভিতরে আপনি মোটামুটি রাখলে এনাফ, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে এই এই ট্রিকটা সবার আসলে বুঝতে পারছে? মানে এই ট্রিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে আমার কাছে পিডিএফ আছে, পিডিএফটা কিভাবে কি করব, এটা তো ওয়ার্ড ফাইল তো করা যায় না, এটা কিন্তু খুবই সিম্পল, হ্যাঁ। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা এরপরে, এরপরে হচ্ছে আমাদের কি ছিল? এরপরে হচ্ছিল গিয়ে আমাদের লিটারেচার এন্ড সোসাইটি ছিল, ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, কালচার, সরি বাংলাদেশের হিস্ট্রি, হিস্ট্রি, আর হইতেছে হচ্ছিল গিয়ে আপনার হিস্টোরি, আর হইতেছে হচ্ছে আপনার পুরাকীর্তির ইংরেজি কি? আমার একটু বলেন তো, মাথায় কাজ করতেছে না আমার। পুরাকীর্তির ইংরেজি কি? হেরিটেজ। হেরিটেজই তো, তাই না? হেরিটেজ আসলে হোয়াট এভার, হেরিটেজই ধরেন, বাংলাদেশের হিস্ট্রি, অ্যানশিয়েন্ট হবে না? অ্যানশিয়েন্ট এনশিয়েন্ট হেরিটেজ, হ্যাঁ। লাইক আপনার এখানে আপনার কি যাবে, এখানে হচ্ছে আপনার ইয়াগুলো যাবে, লাইক হচ্ছে 60 গম্বুজ মসজিদ, এরপর মনে করেন যে মানে আমাদের যা যা বিভিন্ন টাইপের মসজিদ আছে, বিভিন্ন টাইপের মন্দির আছে, এছাড়া হচ্ছে আমাদের মহাস্থানগড়, আমাদের উয়ারি বটেশ্বর,
ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের যাবে। এই হিস্ট্রি কিন্তু আবার 1947 এর হিস্টরি না, হ্যাঁ, আমাদের হচ্ছে একটু পুরনো হিস্ট্রি, যে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, ওই আমলে আমাদের অশোকের শিলালিপি পাওয়া গেছে, এই টাইপের যে জিনিসগুলো সেগুলোর কথা আমি বলতেছি। ঠিক আছে, এটা কে নিচ্ছেন? এটা হচ্ছে আপনাদের 2 নাম্বার চ্যাপ্টার, বাংলাদেশের 2 নাম্বার চ্যাপ্টার। কেউ না নিলে কিন্তু আমি নাম ধরে রাখবো। ভাই আমি নিব। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আজগর আফরান, ওকে। এরপরে আমার গেল, এরপর হচ্ছে বাংলাদেশের উৎসব। ঠিক আছে, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল আপনার কি কি কাজে লাগবে? ফেস্টিভ্যালস হচ্ছে আপনার শর্ট নোটস হচ্ছে আপনার হয়ে যাবে, প্লাস হচ্ছে রচনা তো আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফেস্টিভ্যালস, বাংলাদেশের ফেস্টিভ্যালস নিয়ে কে রচনা লিখতে চান? মানুষজন বেরোচ্ছে কেন? আমি কিন্তু যারা যারা বেরোচ্ছেন তারা কিন্তু আমি ইয়াতে গিয়া কাজ দেবো, এমন না যে বের হয়ে গেলে হচ্ছে আপনাদেরকে কাজ দেবো না, আমি ভিতরে ঢুকে কাজ দিব। হ্যাঁ, ভাই আমাকে দেন এটা। নাজমুল হুদা, খুব সুন্দর, ধন্যবাদ। ফেস্টিভ্যালস, ওকে। এরপরে সাহিত্য নিয়ে, মুক্তিযুদ্ধ, বাংলা সাহিত্য, সাহিত্য নিয়ে এটা রচনা না লিখলেও হবে, সাহিত্য নিয়ে আমি দিয়ে দিব। আমার আমার কাছে থিস টাইপের জিনিসপাতি আছে। সায়েন্স এবং আইসিটি তে আসেন। সায়েন্স এবং আইসিটি তে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমার নিজের লেখা আছে, ওইটা মোটামুটি যথেষ্ট ভালো থিসিস, ওর বাইরে আপনাদের কিছু পড়া লাগবে না। আপনাদের যেটা লাগবে সেটা হইতেছে ইন্টারনেট এন্ড সোশ্যাল মিডিয়া, এটা একটা রচনা হবে। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, এটা দুইটা জিনিস হবে, পার্সপেক্টিভ বাংলাদেশ, আবার হচ্ছে আপনার গ্লোবাল পার্সপেক্টিভ, দুইটা হবে। পার্সপেক্টিভ বাংলাদেশের জন্য লিখলে কি হবে, আপনার এখানে 12 নম্বর চ্যাপ্টার কভার হয়ে গেল। আর গ্লোবালি হচ্ছে আপনার অবভিয়াসলি কিছু না কিছু লিখতে হবে, ওইটার সাথে আবার দেখবেন যে 14 নম্বর না কত নম্বর চ্যাপ্টার আছে গ্লোবালাইজেশন, তো সেইটা কিন্তু ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ওইটার ভিতরে কিছু কিছু জায়গায় আপনার ইনক্লুড করা যায়। ঠিক আছে, তো আমরা বাংলাদেশ পার্সপেক্টিভ আর বৈশ্বিক পার্সপেক্টিভ দুইটা থেকে আমরা লিখবো। ঠিক আছে, সো এই একটা রচনা। আর একটা রচনা হইতেছে আপনার আইসিটি এন্ড বাংলাদেশ, আইসিটি এন্ড বিডি, মানে ওভারঅল আর কি, মানে বাংলাদেশের আইসিটি তে উন্নয়ন একদম হইতেছে হচ্ছে আপনার 1991 থেকে আপনার ইয়া হইলো, 91-এ আপনাদের ইন্টারনেট বাংলাদেশে, সরি 96 ইন্টারনেট বাংলাদেশে ঢুকছে, 91-এ প্রথম হচ্ছে কম্পিউটার কাউন্সিল হইলো, এরপর হচ্ছে আপনার কম্পিউটার মানে সিএসি বিভাগ বইটা চালু হইলো 86-এ না 84-এ। হ্যাঁ, তো ওইখান থেকে হচ্ছে আপনার ইভলিউশনটা দেখিয়ে আপনার মানে বর্তমানে হচ্ছে আপনার আইসিটি তে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আইসিটির যে আমরা ইয়া ঘটাইছি এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করতেছি, আইসিটি বিডি এর সাথে স্মার্ট বাংলাদেশটা একসাথে চলে যাবে। ঠিক আছে, সো এই দুইটা রচনা একজন একজন করে বলেন কে কে নিতে চান। ভাইয়া স্মার্ট বাংলাদেশটা আমাকে দেন, আইসিটি এন্ড স্মার্ট। আইসিটি বিডি এটা হচ্ছে বিকি দাস। আর ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া, টিনেজ ডিপ্রেশন বা এই টাইপের জিনিসগুলো, এগুলো কে নিতে চান? হ্যাঁ এটা আপনাদের আমাকে কেউ, দেন। এটা হচ্ছে হাসিব, হ্যাঁ, ওকে। হাসিব ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে আপনি এখনই ডিপ্রেশনে চলে গেছেন। ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের আর কি টপিক আছে? পরিবেশ, পরিবেশ রিলেটেড একটা লাগবে, প্রাকৃতিক দুর্যোগ একটা লাগবে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু, আরটা হইতেছে আপনার দুর্যোগের ইংরেজি কি, ডিজাস্টার, ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটি। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইস্যুসটা কে নিতে চাচ্ছেন? ভাই এনভায়রনমেন্ট আমি নিতে পারবো। ওকে, সাকিব। আর ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ, এটা খুবই খুবই সিম্পল রচনা। প্রাকৃতিক দুর্যোগ, কেউ যদি ফাঁকিবাজ থাকে না, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ নেন, এর থেকে ইজি টপিক আর হয় না। হ্যাঁ, বন্যা, নদী ভাঙন, এই সেই কয়টা লিখে দিয়ে আসলেই আপনার দেখবেন যে 20 পেজ হয়ে গেছে। এই লিওনেল মেসির আমি এটা দিলাম।
মেসি সমস্যা আছে আপনার কোনো? হ্যালো? লিওনেল মেসি লিখবে। আচ্ছা, এরপরে কি আছে? ইস্যু অধিকার, এগুলো আমরা পরে পড়ি। ইস্যু আর হইতেছে সাম্প্রতিকতা পরে। নারী, নারী অলরেডি কামরুল ভাইয়ের শিট এনাফ, বাট স্টিল কেউ যদি নারী নিয়ে লিখতে চান, উইমেন এম্পাওয়ারমেন্ট, কেউ কি আছেন নিতে চান? ভাই কামরুলের শীটটা কোথায়? এটা কি গ্রুপে দেওয়া আছে? আমরা পান নাই? না ভাইয়া পাই নাই তো। এটা প্রথমেই দেওয়া আছে ভাই, প্রথম দিনই দিয়ে দিচ্ছেন ক্লাস। এর 1 নাম্বার দিনে দিছিল। ইনফরমেশন, মেসেজ, নোটিশ, বাক্য শুদ্ধি, চর্যাপদ, নোট, রচনা, বিক্রয় সেবনের প্রবন্ধ। ওইটা আপনাদের গ্রুপে ঢুকে নাই, ওই গ্রুপে আছে। এটা আমাদের গ্রুপে দেওয়া হয় নাই। এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে অনেক অনেক এক্সটেন্সিভ, আমরাও আসলে এটাই পড়ে গেছিলাম। হ্যাঁ, নেটেরই অবস্থা কেন? ওটা ইয়া হলে দেখাইতেছি। এখানে লিখছে যে এই যে সংবিধানে নারীর অধিকার, নারী নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপ অর্থাৎ সিডো সনদ, বাংলাদেশ বিষয়াবলী 15 অধ্যায়, বাংলা ইংলিশ রচনা, একসাথে এক ঢিলে এমন ভাবে আমি ভাই কাজ করব, এক ঢিলে আমার 4 পাখি মরবে। 19 পেজের রচনা, নারীর ক্ষমতায়ন। সো মানে এইটা মোটামুটি আসলে কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, এই শীটটা মোটামুটি আমারও আছে, এরকম টুকটাক শীট আছে। এগুলো যা দিব মোটামুটি আপনাদের জন্য কম্প্রিহেন্সিভ, ঠিক আছে? এর বাইরে সাধারণত কিছু লাগে না। বাট স্টিল কেউ যদি নারী নিয়ে রচনা লিখতে চায়, এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, বাংলা ইংলিশ রূপে, সমস্যা নাই। নারী নিয়ে কেউ নিতে চান? এই রেবেকা আপু, আপনাকে দিয়ে দিলাম, আপনি এখানে নারী আছেন। ভাইয়া নারী এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও আমি লিখবো? আপনি, না না, আপনার দিব না, আমি সবাই একটু থিসিস করানো শিখাইতেছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া দেন, সমস্যা নাই। আমি আমি রেবেকা আপুকে দিচ্ছি। রেবেকা আপু যদি সমস্যা থাকে আপনি এখনই বলেন, তাহলে আমি দিব না। রেবেকা আপু কি বাইরে হয়ে গেছে ভয়ে? না, আজ আছে তো। আপনার সমস্যা আছে আপু? মনে হয় ঘুমাই গেছে। না ভাইয়া, আমি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ চাচ্ছিলাম। প্রাকৃতিক দুর্যোগ চাচ্ছিলেন, তাহলে আমি এটা লিওনেল মেসিকে দিয়ে দিছি। আচ্ছা, দুঃখিত। আসেন, এটা আবার এই তাহলে হচ্ছে ইয়া কি নেবে, লিওনেল মেসি কি নেবেন আপনি? আপনি উইমেন এম্পাওয়ারমেন্ট নেন। কথা না বললে কেমনে হবে? আচ্ছা, আমি মনে হয় ঘুমাই গেছে। হোয়াটএভার, এই যে হচ্ছে আমার মোটামুটি হইলো নারী ও শিশু হইলো উন্নয়ন ও অর্থনীতি। উন্নয়ন ও অর্থনীতি একটা করা জিনিস। উন্নয়ন ও অর্থনীতির ভিতর এটা কি আজকে পড়াবো কিনা বুঝতেছি না। এখানের ভিতর কি কি রচনা হবে আমি বলি। এইখানে হচ্ছে আপনার মানব সম্পদ একটা রচনা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানব সম্পদ, ঠিক আছে? আহ হিউম্যান রিসোর্সেস, ঠিক আছে? হিউম্যান রিসোর্সেস নিয়ে বা মানব সম্পদ নিয়ে কে লিখতে চান? মানে এখানে হচ্ছে আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, হিউম্যান রিসোর্স, এরপরে কারিগরি শিক্ষা, শিক্ষা, হিউম্যান রিসোর্সেস এন্ড হচ্ছে এডুকেশন। হ্যাঁ, দুইটা হচ্ছে এটার ভিতরে যাবে, একই জিনিস। কেউ কি আছেন আর নিতে চান? ভাই আমাকে দেন। আজিব তো, আপনি একটা নিছেন তো, আপনার পেইন হয়ে যাবে। ইব্রাহিম, আপনাকে দিলাম। ইব্রাহিমের সমস্যা আছে? হ্যালো?
ভাই আনমিউট করে কথা বলতে হয়, যে জায়গাটা তো ক্লিক করে আনমিউট করে এরপর কথা বলতে পারবেন। ইব্রাহিম ভাই, আপনারা এটা দিলাম, ওকে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে হচ্ছে আমার টপিক হচ্ছে আহ উন্নয়ন ডেভেলপমেন্ট, যেটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, এটা হচ্ছে আপনার খুবই কম্প্রিহেন্সিভ একটা রচনা। এটার ভিতরে কিন্তু সব, এই রচনাটা হচ্ছে একটু কষ্ট করে, যে এই করবে অনেক কষ্ট হবে, হ্যাঁ। আপনার ভিতরে গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, মানে এলডিসি গ্রাজুয়েশন, সবকিছু মানে এসডিজি সবকিছু কিন্তু এটার ভিতরে চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু ইয়া রচনা, এটা একটু টাইম নিয়ে লিখতে হবে, এবং এটা হচ্ছে ভালো ভালো ম্যাটেরিয়াল হয়তো আমি হয়তো প্রোভাইড করতে পারবো, হ্যাঁ। তো এটা কে নিতে চান ভাইরা? এটা পড়লে ভাই আমি নিব এটা। জানেন এটা একটা অসাধারণ জিনিস। এটা পড়লে মোটামুটি চতুর্থ অধ্যায় একদম উপকার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এসডিজি কি আলাদাভাবে দিব? এসডিজি 17 গোল, এসডিজি এন্ড বাংলাদেশ, এসডিজি আলাদা করে না, দিব না। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবাসী শ্রমিক, ফরেন রেমিটেন্স, এলডিজি গ্রাজুয়েশন, ফরেন রেমিটেন্স এর জন্য, আচ্ছা ফরেন রেমিটেন্স হচ্ছে লাগবে না, ফরেন রেমিটেন্স আমাদেরই ভালো ভালো নোট আছে। পর্যটন শিল্প, ট্যুরিজম, খনিজ শিল্প, পোশাক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি। আমার আমার কাছে যেটা মনে হয় এইবার যেটা আসতে পারে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সেটার সাথে হচ্ছে আমার ইয়া যাবে এনার্জি সিকিউরিটি, হ্যাঁ। রিনিউয়েবল এনার্জি এন্ড এনার্জি সিকিউরিটি, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, এইবারের মতো এই রচনা আসার মতো টপিক। সো এটা কেউ নিতে চাচ্ছেন ভাইয়ারা? কেউ কি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের আছেন? ট্রিপলি ব্যাকগ্রাউন্ড না হলে হবে, কেউ কি নিতে চান এটা? এনার্জি, এর সাথে একটা ফুয়েলও ঢুকাই দিই, এনার্জি, ফুয়েল, জ্বালানি এবং সিকিউরিটি। আর সবারই তো কাজ মোটামুটি দিয়ে দিছি, দাদুলকে দিয়েছি। আচ্ছা, ইমদাদুল কি ফ্রি, মানে ইমদাদুলকে কিছু দেওয়া হয় নাই, আপনি কি নিতে চান এটা? এই জায়গাটা একটু ক্লিক করবেন, সবার আগে আনমিউটের জায়গায় ক্লিক করে একটু কথা বলবেন, হ্যাঁ। আর কথা বলতে সমস্যা হলে অন্তত মেসেজে জানাবেন। ইমদাদুল জি ভাই। দিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে আর কি আছে? নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ খাত, বনজ সম্পদ, সম্পদ, আর কিছু লাগবে না। কৃষি যান্ত্রিকীকরণ, পর্যটন শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প, আহ কিছু ফুড সিকিউরিটি, একটা সুন্দর রচনা। আর হচ্ছে যুদ্ধ নিয়ে একটা লেখেন, হ্যাঁ। বৈশ্বিক যে যুদ্ধ, আপনার আনমিউট হয় না, আপনার যেহেতু আনমিউট হয় না, আপনি যুদ্ধ ঘোষণা করেন, আপনি ওয়ার, এরপরে হচ্ছে লগে আপনার কি বলে, ওয়ার রিলেটেড যা কিছু আছে সব, লাইক রিফিউজি এন্ড এভরিথিং, ঠিক আছে, ওয়ার রিলেটেড। আপনার পৃথিবীতে যতগুলো ওয়ার চলে, এই ওয়ার গুলোর কারণ এন্ড এভরিথিং আন্তর্জাতিক খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো মেসির এটা দিলাম। মেসি হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনস এর শান্তির দূত। সো মোটামুটি এই কয়েকটা রচনা দিলাম, এই কয়েকটা রচনা মোটামুটি আপনারা নিজেরা ব্লু ভাগযোগ করে। হ্যাঁ ভাইয়া, ব্লু ইকোনমিক। ব্লু ইকোনমি আসবো না, নিতে চাইলে নিতে পারেন, নিবেন আপনি? জি ভাই, আমি ব্লু ইকোনমি নেই। আচ্ছা, সমস্যা নাই, নেন। Okay. আর আর কেউ কিছু আছে যে হচ্ছে আপনার এটা নিতে চাইছিলেন আমি বলি নাই, হ্যাঁ, এরকম কেউ কি আছেন? পোশাক শিল্প নিয়ে হয় নাই, পোশাক শিল্প হয়তো আসবেও না, এলডিসি গ্রাজুয়েশন। এসডিজি নিয়ে কেউ লিখতে চান? এসডিজি সব জায়গায় কাজে লাগে, এসডিজি এন্ড বাংলাদেশ খুবই সিম্পল, 17টা টপিক নিয়ে এদিক সেদিক করে দিলে খুব সুন্দর রচনা হয়ে যায়। না নিলে নাই।
ওকে, মোটামুটি এই কয়েকটা করলেই হবে, হ্যাঁ। আর বাকি যা আছে ওগুলা অলরেডি অনেক ভালো ম্যাটেরিয়াল আছে, সো বাকি জিনিসগুলো হয়তো লাগবে না। হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটি লিখবো না। আচ্ছা, আপনার কি ন্যাচারাল ক্যালামিটি দিছিলাম? ও সরি, না, ন্যাচারাল ক্যালামিটি তো ওই যে আপু নিছে, কোন আপু জানি নিল, এই রেবেকা আপু নিছে। হ্যাঁ, তো ন্যাচারাল ক্যালামিটি উনিই নেক, সমস্যা নেই। আচ্ছা, লিওনেল মেসি আপনি ওয়ার নিয়েই লেখেন, তাহলে আপনার ইন্টারন্যাশনালটাও অনেক ভালো একটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি এই হইলো। সো নেক্সট ক্লাসের আগে আপনারা এগুলা রেডি করে হচ্ছে গ্রুপে বা হচ্ছে আমাকে পার্সোনালি শেয়ার করতে পারেন, অথবা গ্রুপেই শেয়ার করেন, গ্রুপে শেয়ার করেন এবং হচ্ছে আমার কাছে ম্যাটেরিয়াল চান যে ভাইয়া আমি এই ম্যাটেরিয়াল নিছি, আমার আরো ম্যাটেরিয়াল লাগবে। হ্যাঁ, তো আমি মোটামুটি এদিক ওদিক থেকে কালেক্ট করে আপনাকে ম্যাটেরিয়াল দিতে পারবো, বা পত্রিকার আমার কাছে কালেকশন আছে অনেকগুলো, এগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। ওই জিনিসটা হচ্ছে আপনারা ইউজ করে আপনারা মোটামুটি একটা ভালো একটা থিস টাইপের একটা রচনা লিখে ফেলতে পারবেন, ঠিক আছে। এই আর কি। ভাই হ্যাঁ ভাই, ভাই বঙ্গবন্ধু নিয়ে একটু টাইমটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো, তাহলে একটু ভালো করে লিখতে পারতাম। নেক্সট ক্লাস নেক্সট বলতে ক্লাস। মানে নেক্সট ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস কবে? দেরি আছে, আচ্ছা, তাহলে আমি একটু দেখি। আজকে জুন 7, এসে এন্ড ফ্রি হ্যান্ড রাইটিং নেক্সট হচ্ছে জুন 27-এ, বুঝছেন। সো আপনাদের মোটামুটি 10-15 দিন তো টাইম পাচ্ছেন ঈদের বন্ধ বাদ দিলে। নেক্সট ক্লাসে তো তাহলে ভাই সমস্যা নেই, চলো। হ্যাঁ আপনারা টাইম নেন, থিসের মতো করে লেখেন, তাড়াহুড়োর কিছু নাই, আস্তে ধীরে সময় নিয়ে লেখেন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি ফলো করে রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকলে এটা আমি শেষ করে দেবো। ভাই বাংলাদেশ আন্তর্জাতিকের কোর্সটা তো আর শুরু হলো না এখন, এটা নিয়ে একটু সমস্যা ছিল। এটা নিয়ে যদি একটু গাইডলাইনের ব্যবস্থা বা কোনোভাবে কোনো প্যাকেজ কোনো কিছু ব্যবস্থা করা যেত ভালো হতো। এটা আমরা করাইতাম, কিন্তু জুন মাসে তো ভাই সবাই সরকারি চাকরিজীবী, একটা বিপদ হয়ে যায়, বুঝছেন। এখন আপনাদের টাইম যদি হইতো 4 মাস, তাহলে আমরা 1 মাস আপনাদের বসায় রাখতাম, এরপরে টান দিতাম। আপনাদের আসলে কতটুকু টাইম পান এটাও আমরা মানে আমরা গেস করতে পারতেছি না। সো এমন যদি হয় যে পরীক্ষা পিছাবে, তাহলে হচ্ছে আমরা হয়তো আবার চালু করব। যদি পরীক্ষা ডিউ টাইমে হয়, তাহলে আমার মনে হয় না আমাদের পক্ষে এটা কমপ্লিট করা সম্ভব আর কি, বুঝছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা টাকা নিয়ে জাস্ট এটা জিনিসটা হচ্ছে আমাদের পলিসির সাথে যায় না আসলে, বুঝছেন। সো দেখা যাক। আর ভাই আমাদের কি ওই যে অন্য মানে কিছু নোটস পাতি দেওয়া যায় মানে ওই সাবজেক্ট রিলেটেড, বাংলাদেশ আন্তর্জাতিকের বাংলাদেশ আন্তর্জাতিক বা আদার্স বাংলা ইংলিশ বাদে, তাহলে ওকে টানতে সুবিধা হইতো। যা ম্যাটেরিয়াল লাগে বললেন, হাতের কাছে যা পাই দিব। হ্যাঁ, এগুলা গ্রুপে বলবেন, সাথে সাথে চেষ্টা করবো দেওয়ার জন্য। মানে যা হাতের কাছে পাই, যেগুলো রেডি আছে, ওই জিনিস চেষ্টা করবো দেওয়ার জন্য। প্রমিস করতে পারতেছি না আর কি। হ্যাঁ, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি যে রচনার এই সাজেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটার সাথে আমি একটা পেজ অ্যাড করে দিচ্ছি, ওখানে 10টা বা 12টা রচনা আমি দিব। এটা হচ্ছে শর্ট সাজেশন। হ্যাঁ, আসার মতো রচনা দিলাম। কিন্তু কথা হচ্ছে আমি তিনটা রচনা আমি কমন ফালাইতে পারবো না। ইংলিশের 2টা বা বাংলার একটা, তিনটা কমন ফালানো পসিবল না, কারণ একটা হয়তো চাওলা চলা রচনা দিবেই। মোটামুটি কমন টাইপের রচনার ভিতরে আমি হয়তো 10টা বা 12টা আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ, তো এই পর্যন্তই ভাই আজকে। কয় তারিখের মধ্যে দিতে হবে বলছেন এটা? এটা আপনারা জুনের 20 তারিখ পর্যন্ত টাইম নেন, জুনের 20। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।